জিনিসপত্র, আইডিয়াল পৃথিবী, আইডিয়াল ঘোড়া, আইডিয়াল পেন, এগুলোর আইডিয়া যে আমার মাথায় রয়েছে, এগুলো শাশ্বত, একটা দেশের কেউ দেখতে পায় না। কাজে দেখা বলে যে একটা সেন্স রয়েছে, এটাই তো তারা জানে না। তার মানে কি জিনিসকে দেখা যায় না? ইন্দ্রিয় ছাড়া তো আমার কিছু নেই আর পৃথিবীটাকে এনজয় করার জন্য। তো হ্যাপিনেস যদি খুঁজতে হয় ইন্দ্রিয়ের মধ্যেই খুঁজো। যাবৎ জীবেত সুখং জীবেত, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। ইহুদিরা বলছে না না, এরকম তো প্রফেট আসার কথা ছিল না। প্রফেট তো আসার কথা ছিল যে ইসরায়েল পুনরুদ্ধার করবে, যে মিলিটারি লিডার হবে। এ তো সারা পৃথিবীতে প্রেম ছড়ানোর কথা বলছে, এর বাক্যের সাথে কথাবার্তার সাথে মিলছে না। স্বর্গের কল্পনা বা যে ভগবানের কল্পনা আমরা করছি মানুষরা, সেটাও কিন্তু সেন্সের মধ্যে থেকেই করছি। আমরা এমন কোনো স্বর্গ বা এমন কোনো ভগবানের কথা ভাবতে পারছি না যেটা আমাদের সেন্স দিয়ে বোঝা যায় না। আর্টিস্ট যারা, শিল্পী যারা হবেন, তারা ল্যাদ ট্যাদ খাবেন, খেয়ে তারা জীবনটাকে অন্যভাবে দেখতে শিখবেন। ভগবানকে বোঝা, ঈশ্বরকে বোঝা বা সত্যিকে বোঝা, এটা প্রত্যেকটা মানুষ নিজের মতো করে ভাবে। আমার সাথে সমস্ত পৃথিবীর কী রিলেশনশিপ, আমার সাথে প্রত্যেকটা সেন্সেসের কী রিলেশনশিপ, আমার সাথে ঈশ্বরের কী রিলেশনশিপ, সেটা ইম্পর্ট্যান্ট। এটাকে থিওরাইজ করে সবার জন্য এটা করাটা ভুল হবে। যতদিন এই পৃথিবীতে আছো ততদিন সমস্তভাবে ব্যাপারটাকে উপভোগ করে নাও, এবং যবে চলে যাওয়ার তো চলে যাবেই। জীবনের প্রত্যেকটা মুহূর্তকে মদের মতো করে, মানে ওই মত্ততা নিয়ে ইউ এনজয় দোজ মোমেন্টস। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দিস পডকাস্ট। আমরা এই এপিসোডে কী করে থাকি যারা দেখেছেন তারা জানেন। আমার সঙ্গে থাকে প্রেমাশিস মুখার্জি। ওয়েলকাম প্রেমাশিস আরেকটা এপিসোডে। আর আমাদের কাছে আজকে আছে একটা বই, যে বইটা নিয়ে আমরা কথা বলবো। প্রেমাশিস একটা বই পড়ে, সেই বইটা নিয়ে আমরা প্রেমাশিসকে জিজ্ঞেস করি যে তুমি এই বইটা থেকে কী বুঝলে, তার নির্যাস আমাদেরকে একটু দাও, আমার থ্রুতে যাতে আপনাদের অবধিও পৌঁছায়। সো আজকের বইটা হলো সোফিজ ওয়ার্ল্ড। এই সোফিজ ওয়ার্ল্ড বইটা একটা ফিকশন, প্রাথমিকভাবে একটা ফিকশন, কিন্তু এই ফিকশনটা ঠিক ফিকশন হয়ে থেকে যায়নি, তাই তো? একদমই। সোফিজ ওয়ার্ল্ড জস্টিন গার্ডারের লেখা এবং বেশ পপুলার একটি বই। প্রধানত দর্শনের একটা, মানে কি বলবো, গল্পচ্ছলে দর্শন বলার মতো একটা ব্যাপার। অত প্রথমেই মানুষজনকে অত ভয় পাইয়ে দিস না, কারণ দর্শন নিয়ে ফিলসফি শুনলে পরে মানুষের মনে হয় খুব একটা আনইন্টারেস্টিং বিষয় হতে চলেছে। আমারও তাই মনে হতো। এই বিষয়টা একটু অনধিকার চর্চা হয়তো হচ্ছে, কারণ আমার দর্শনের জ্ঞান এখান থেকে শুরু হয়ে একটুখানি এগিয়েছে, তার বেশি দূর এগোয়নি। কিন্তু বইটা পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে এই বইটা ছোটোবেলায় আমাদের কেন পড়ানো হয়নি। মানে 15-16 বছর বয়সেই মনে হয় সবারই এই বইটা পড়া উচিত। সেটা বলবো। কিন্তু প্রাথমিকভাবে অনেকে রিকোয়েস্ট করেছেন তো যে ফিকশন নিয়ে কথা বলা হোক, এবং আমরাও বলেছি যে ফিকশন নিয়ে আলোচনা করতে অসুবিধে হয়। তো এই একটাখানি মাঝামাঝি একটা সূত্র পাওয়া গেল যে এটা ফিকশনও, একটা মূলত নভেল, সোফি বলে একটি মেয়ের গল্প। তবে এর মাঝখানে বিভিন্নভাবে ওয়েস্টার্ন ফিলোসফি, পাশ্চাত্য দর্শন যেটা, সেটার বিভিন্ন সময়কে, কনসেপ্টকে ব্যাখ্যা করা হয়েছে, এবং সেটা খুব মানে ইজি ওয়েতে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, খুবই প্রাঞ্জলভাবে। ওই বললাম, সোফির বয়স এখানে ওর 15তম জন্মদিন আসছে, এরকম একটা সময় গল্পটার শুরু। তো সেই সোফি একদিন তার লেটার বক্সে একটা চিঠি পায়। চিঠিতে লেখা, হু এম আই, হোয়ার ডু আই কাম ফ্রম। এর নিচে কে কাকে লেখা কিচ্ছু নেই। তো সোফিও নিজেও ভাবতে শুরু করে যে সত্যি তো আমি কে আসলে। মানে এই প্রশ্নটা অনেকের মধ্যেই এসছে হয়তো, যে আমি কে, কোত্থেকে এলাম। মানে একটা বায়োলজিক্যাল প্রসেস আছে, কিন্তু আমাদের ছোটোবেলা থেকে বড় হয়ে উঠছি, এই পৃথিবীতে তো কোথাও আমার আগেও ছিল, আমার পরেও থাকবে, তাহলে আমার এই পৃথিবীতে ভূমিকাটা কী? মহাকাশ, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জানলে পরে আমরা একেবারে ছোট্ট একটাখানি জিনিস, তাহলে আমার গুরুত্বটা কী এখানে? আমি স্বপ্ন দেখছি, সেখানে সেই স্বপ্নটা সত্যি, নাকি বাইরের যে পৃথিবীটা দেখছি সেটা সত্যি? এই সমস্ত নিয়ে সবার মধ্যে এই প্রশ্নটা কখনো না কখনো এসেছে, এবং বলা হয় যে মানুষের প্রাথমিক প্রশ্নই হচ্ছে হু এম আই, এবং আমি কোত্থেকে এলাম। মানে এই যে আমার জন্ম হয়েছে, তার আগে কি আমার কোনো অস্তিত্ব ছিল না? বা আমি যে মরে যাব তারপরে কি আর আমার কোনো অস্তিত্ব থাকবে না, নাকি থাকবে? এগুলো তো মূল প্রশ্ন। এই করতে গিয়ে সোফির মনেও প্রশ্ন জাগলো। ও প্রথম বুঝলো যে আচ্ছা, এই তো খুব গভীর ব্যাপারের, কে বোঝাবে? তখন অ্যালবার্ট নক্স বলে এক ভদ্রলোক, সে চিঠি লেখা আরম্ভ করলো, এবং অদ্ভুত চিঠি আসছে সোফির কাছে। সে হচ্ছে যে
চিঠিটা লেখা হচ্ছে হিলদে বলে একটি মেয়েকে, আসছে সোফির কাছে। তো সোফি যখনই মানে চিঠিটা খুলে পড়তে যাচ্ছে তখনই হচ্ছে হিলদে, তোমারও তো 15th বার্থডে আসছে, আমি সোফির থ্রুতে তোমাকে চিঠি পাঠাচ্ছি। আচ্ছা, কিন্তু পড়ছে সোফি পাচ্ছে, হিলদে বলে ও কাউকে চেনেও না, কিন্তু চিঠিটা হিলদেকে লেখা, যে হিলদে তোমার সোফির থ্রুতে পাঠাচ্ছি। এবার সোফি বুঝতে পারছে না কি ব্যাপার, এবং চিঠিতে তারপরে ধীরে ধীরে যখন এগোলো বললো তোমাকে আমি ফিলোসফি নিয়ে তোমাকে একটা ক্লাস নেব। এই চিঠির মাধ্যমে বারবার চিঠি আসছে। তারপরে একটা সময় গিয়ে সোফির সাথে দেখা হয়, যে চিঠি লিখছে সে নয়, ওখানে অ্যালবার্টো বলে একজন আছে, অ্যালবার্ট নক্স, তার সাথে দেখা হয়। তো অ্যালবার্ট নক্স ধীরে ধীরে বিভিন্ন ওয়েস্টার্ন ফিলোসফির কনসেপ্ট সোফিকে বোঝানো শুরু করে। আর তার মাঝে মাঝে এই জিনিসটা হয়ে যাচ্ছে যে সোফি এবং অ্যালবার্ট কেউই বুঝতে পারছে না যে চিঠিটা হিলদেকে লেখা হচ্ছে, আমার কাছে আসছে কেন, কীভাবে আসছে, এবং তাদের পুরো পৃথিবীটাই মনে হচ্ছে হঠাৎ করে পুরো হিলদেময় হয়ে উঠেছে। হিলদের বাবা রাষ্ট্রসংঘে কাজ করে, সেখান থেকে সে চিঠি লিখছে হিলদেকে। এই রহস্যটা মিটছে না, মানে ওরা রহস্যটা মেটানোর চেষ্টা করছে, হঠাৎ দেখলো একটা প্লেন উড়ে যাচ্ছে, সেখানে হ্যাপি বার্থডে হিলদে বলে লেখা। এই কি? আচ্ছা, হ্যাঁ, সোফি কখনো অ্যালবার্টের কাছে গিয়ে ব্যাপারটা খোলসা করার চেষ্টা করছে, হঠাৎ ঝড় নেমে গেল। ওখানে হঠাৎ একটা রাস্তায় কুড়িয়ে পেলো চিঠি, তার মধ্যে লেখা সোফি তুমি এভাবে কিন্তু ব্যাপারটা সলভ করতে পারবে না। এরকম একটা অদ্ভুত পৃথিবীর মধ্যে সোফি পড়ে গেছে, সোফি বুঝতে পারছে না। কিন্তু এই গল্পটা এগিয়ে চলেছে এবং তার সাথে সাথে ফিলোসফিটাও বেশ সুন্দর। এবারে গল্পটা তো বেশ ইন্টারেস্টিং এবং একটা বেশ কি বলবো, অন্য একটা ডাইনামিক্সও আছে, অন্য একটা ডাইমেনশনের মতো ব্যাপারটা, একটু 4th ডাইমেনশন, একটু এরকম টাইপের ব্যাপার আছে। বেশ, তাহলে আমরা অবভিয়াসলি কনসেপ্ট তো ওকে বোঝানো হয়েছে, তো আমরা ধরে নিই যে আমি ধরে নিলাম আমার বয়স 15, তো আমি ওই 15 বছর বয়সের ম্যাচুরিটি নিয়ে বোঝার চেষ্টা করি, তাতে আমার বুঝতে সুবিধা হবে, আমার আশা মনে হয় আপনাদেরও বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, একটা প্রথমেই আপনাদের কাছে বলে নিচ্ছে, যারা পাশ্চাত্য দর্শন নিয়ে একটুও চর্চা করেছেন তাদের কাছে এই আলোচনাগুলো খুব অর্বাচীন এবং খুবই বেসিক মনে হতেই পারে, সেটা উদ্দেশ্যও নয়, কিন্তু যেহেতু মনে হয়েছে যে না এর মধ্যে এমন অনেক কনসেপ্ট যেগুলো না আমাদের ভাবা উচিত। কারণ এই প্রশ্নগুলো আমাদের সবার, যাহাদেরই খাদ্য বস্ত্র বাসস্থানের বাইরে গিয়ে এই দিনটার চিন্তা আর নেই, তখন মানুষ বড় কিছু ভাবতে শুরু করে, যে এই যে পেনটা দেখছি, এই পেনটা কি আসলে রয়েছে নাকি আমি ভাবছি শুধু পেনের কথা, আমার চিন্তাটা আসল নাকি জিনিসগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আসল, বা এই যে পৃথিবী এতদিন ধরে চলেছে, সময় কি আসলে আছে না সময় বলে কিছু নেই, এরকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা। হ্যাঁ, মানে আমি বহমান না সময় বহমান, রাইট, এটাও একটা বড় প্রশ্ন। হ্যাঁ, ফিলোসফির সহজ বা একদম লিটারাল ব্যাখ্যা কিন্তু দর্শন নয়। দর্শন মানে তো ভিশন। ফিলোসফি দুটো শব্দের সংস্করণ, একটা হচ্ছে ফিলো এবং সোফিয়া। সোফিয়া হচ্ছে গ্রিস জ্ঞানের দেবী, তার নাম, ওই জন্যই এটা সোফিস ওয়ার্ল্ড নাম দেওয়া সোফিস ওয়ার্ল্ডও সেভাবেই নাম দেওয়া হয়েছে। সোফি মানে হচ্ছে ফিলোসফি মানে লাভ অফ উইজডম, মানে জ্ঞান আরোহণের ভালোবাসা, এটাকেই ফিলোসফি বলে। এবং তাতে বিভিন্ন ফিলোসফার, বিভিন্ন দার্শনিকই বলি, যেহেতু আর কোনো তর্জমা নেই, অনেক অনেক বিষয় নিয়ে ভেবেছেন। প্রথমত একটা বিষয় হচ্ছে যে ভগবান আছে না ভগবান নেই, ঠিক, এটা একটা মূল প্রশ্ন। তারপরে হচ্ছে যে আমরা জ্ঞান বলছি, কোনটা ঠিক সঠিক জ্ঞান, কোনটা সঠিক জ্ঞান নয়, কোনটা হচ্ছে পুরো ফেক নিউজ বা ফেক ইনফরমেশন, সেটা নিয়ে ভাবনা। তারপরে ধর এই যে আমরা মোরালিটির কথা বলি বা এথিক্সের কথা বলি, বা তো কোনটা মোরাল কোনটা মোরাল নয়, এক একজন দার্শনিকের এক একটা করে প্রজেক্ট আছে। সব দার্শনিক সব জিনিস নিয়ে ভাবেন না। হ্যাঁ, প্রধানত ঈশ্বর, মানে ঈশ্বর আছেন কি নেই, এটা নিয়ে অনেক প্রশ্ন হয়েছে অনেকবার, এবং তাতে বিভিন্ন রকমের দর্শন তৈরি হয়েছে। হ্যাঁ, ভারতীয় দর্শন, যেটা নিয়ে আমরা হয়তো পরে এক সময় আলোচনা করার চেষ্টা করব, সেখানে মূলত আলোচনাটা হচ্ছে ঈশ্বর আছেন কি ঈশ্বর নেই, থাকলে সেই ঈশ্বরের স্বরূপ কি। রাইট। তার কারণ হচ্ছে ভারতীয় দর্শনের যে মূল ধারাটা, সেটা একটা সময় অবধি এসে বিভিন্ন কারণে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণে আটকে গেছে। কারণ তারপর থেকে আমরা ওয়েস্টার্ন ফিলোসফির যে গ্রোথটা দেখি, সেটা কিন্তু এই মোরালিটি, সমাজ কী করে তৈরি হতে পারে, বিচার ব্যবস্থা কিভাবে, বিচার কাকে বলি, সুবিচার কাকে বলি, রাজ্য চলার বা রাজত্ব চলার নিয়মাবলীর ক্ষেত্রে এথিক্স কি, এগুলো নিয়ে অনেক চর্চা হয়েছে। ভারতবর্ষ সেই সময়টাতে পরাধীন ছিল, কাজেই ওই ওয়েস্টার্ন ফিলোসফি এসছে এখানে। ভারতবর্ষের নিজস্ব কোনো, যেহেতু সামাজিক বা রাজনৈতিক
আইডেন্টিটি তৈরি হয়নি একটা দীর্ঘ সময় জুড়ে, কাজে ওটা নিয়ে ফিলসফিও ডেভেলপ হয়নি। কিন্তু ওয়েস্টার্ন ফিলসফি যতদূর এগিয়েছিল এই ভগবান বা ঈশ্বর ভাবনা নিয়ে, সেই সময় অবধি ইন্ডিয়ান ফিলসফি তার থেকে অনেক আগে ছিল, অন্ততপক্ষে ঈশ্বর ভাবনা নিয়ে তো বটেই। তো যেমন আমরা শুরু করতে পারি ওয়েস্টার্ন ফিলসফির যে একদম প্রথমের দিকে গ্রিসে প্রাথমিকভাবে শুরু হয়েছিল। প্রথম প্রজেক্টটা ছিল এদের এটাই যে নেচার বা প্রকৃতিটা কি দিয়ে তৈরি, এই যে এত কিছু আমরা দেখতে পাচ্ছি এই প্রকৃতিটার স্বরূপটা কি, এটা প্রাথমিক প্রশ্ন। সেখানে একদম প্রথম দিকে গ্রিসের থেলস বলে একজন, তিনি হঠাৎ করে বললেন যে সব কিছু না জল দিয়ে তৈরি, এরকম একটা ভাবনা, সবই জল দিয়ে তৈরি। হ্যাঁ, এবং এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু যে থেলস খুব হঠাৎ বলে ফেলেছেন। উনি প্রথম যিনি এই ত্রিকোণমিত্রি দিয়ে পিরামিডের হাইট কত এটা বের করতে পেরেছিলেন, মানে জ্ঞানী লোক ছিলেন ম্যাথমেটিক্স ইত্যাদিতে। তো তিনি বোঝানোর চেষ্টা করছেন যে সবই জল দিয়ে তৈরি, জলই হচ্ছে ভগবানের স্বরূপ। আচ্ছা, মানে জলই সব। হ্যাঁ, বোঝাতে পারছেন না, বলছেন। তারপরে একজন এলেন, তিনি বললেন যে না দেখো, ব্যাপারটা হচ্ছে যে একটা প্রকৃতি বলে কিছু নেই, অনেক রকমের প্রকৃতি, অনেক প্রকৃতি আছে, অনেক প্রকৃতি মিলে তারপর তৈরি হচ্ছে। তা হলো। কেউ এসে বললেন যে শুধু জল নয়, জল এবং হাওয়া এই দিয়ে পৃথিবী তৈরি। এসব চলছে একদম প্রথম দিকে, গ্রিস দার্শনিকরা এসব কথা বলছেন। এবার এই জন্যই ইন্ডিয়ানটা বলে নিলাম যে এগুলো কিন্তু 600 BC, 500 BC 600 BC সময়কার এসব কথা। সেই সময় কিন্তু উপনিষদ লেখা হয়ে গেছে, সেখানে পঞ্চভূতের তত্ত্ব বলা হয়ে গেছে। পঞ্চভূতের না, কর্মসিদ্ধান্ত, পঞ্চভূতের তত্ত্ব, দ্বৈতবাদ, অ্যাটলিস্ট অদ্বৈতবাদ, দ্বৈতবাদ তো ছিলই, বৈদিক ফিলোসফি, সেগুলো তখন ইন্ডিয়াতে হয়ে গেছে। কিন্তু গ্রিসে এখনো চর্চা চলছে যে কি ভগবানের স্বরূপ, নেচার কি। জল এবং হাওয়াতে আরেকটু মানে ততদিনে এখানে পঞ্চভূত ব্যাপারটা, ওই এলিমেন্টস কি কি দিয়ে তৈরি, এগুলো বোঝা হয়ে গেছে। এবার তারপরে এক ধরনের লোক এলেন ওই গ্রিসেই, তাদের মধ্যে একজন পার্মেনিডেস, তিনি বললেন দেখো এই জগতে যা রয়েছে তা চিরকালই ছিল, তাদের ফর্মটা চেঞ্জ হচ্ছে হয়তো, কিন্তু জিনিসগুলো বদলাচ্ছে না, যা ছিল তাই আছে, চেঞ্জ কিছু হয় না, এবং তাই থেকে যাবে। ওই ভরের নিত্যতা সূত্র টাইপের যেরকম একটা কনসেপ্ট, উনিও যে কোনো কিছুই এমন নেই যেটা কোনোদিনও ছিল না। তো এটার একটা ব্যাখ্যা কিন্তু এই ঈশ্বরকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের যে ক্রিয়েশন বলে কিছু নেই, তার মানে অলরেডি ক্রিয়েশন বা সৃষ্টি যদি আমরা বলি, তো পার্মেনিডেস সৃষ্টির সময় বলে কিছু মানতেন না। এবার ফিলোসফিতে একটা জিনিস কিন্তু আমাদের প্রথমেই বুঝে নেওয়া ভালো, যেহেতু এটা এক্সপেরিমেন্টাল কোনো বিষয় না, কাজেই আগের ফিলোসফি মানে ভুল, পরের ফিলোসফি মানে ঠিক। যেটা বিজ্ঞানের ক্ষেত্রে যে যুক্তিটা খাটে সেটা ফিলোসফির ক্ষেত্রে খাটে না, কারণ মানুষের চিন্তাভাবনার পরিধিটা চিরকালই বিশাল, মানুষ হিসেবে সেই চিন্তাভাবনা করতেই পারে। এটাকে অনেক পরে এসে আমরা যখন সেখানে পৌঁছবো সেখানে বলবো হেগেল এই জিনিসটাতে বলেছিলেন না এটা ঠিক ভাবনা নয়। কিন্তু মূলত ফিলোসফি আমরা যত রকম বলবো সেই সব ফিলোসফি এখনও রয়েছে, তার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। তো পার্মেনিডেস বলতেন না যা ছিল তাই আছে, সৃষ্টি কোনো হয় না। যেমন অনেক পরে এসে ওশো রজনীশ, তিনি বলতেন যে আচ্ছা তুমি বলো যে সৃষ্টি হয়েছে এবং একটা সৃষ্টিকর্তা আছে, তাহলে প্রশ্ন তো জাগি যে সৃষ্টিকর্তা কোত্থেকে সৃষ্টি হলেন? ঠিক, এক্সিস্টেন্স বা অস্তিত্বের কথা হচ্ছে। তো অস্তিত্ব যদি ভগবান হয়, তারও তো একটা অস্তিত্ব আছে, তাহলে তার আগে কি ছিল? তিনি কোথা থেকে সৃষ্টি হলেন? তাকে কে সৃষ্টি করলো? এই সমস্ত এটা পেছনে যেতে গেলে তো মানে ইনফাইনাইট লুপ হয়ে যাবে। তার মানে কি পুরোটা ঠিকই বলছিস, হ্যাঁ, এটাকেই অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। হ্যাঁ, রাইট। তো পার্মেনিডেস বলতেন যে না, যা ছিল তাই আছে, সৃষ্টি কখনো হয়নি, ঠিক, আর কিছু চেঞ্জ হয় না। ফর্ম চেঞ্জ হতে পারে, জিনিসটা চেঞ্জ হয় না। এরপরে আরেকজন, তারই মানে সেই সময়েরই পরে আরেকজন হেরাক্লিটাস বলে, সে বললেন যে না, এটা একেবারে ভুল কথা, যা ছিল তাই আছে। আসলে কোনো জিনিসই পার্মানেন্ট নয়, সব জিনিস সবসময় চেঞ্জ হচ্ছে। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। আমরা দিন থেকে রাত হচ্ছে, ভালো থেকে খারাপ হচ্ছে, হ্যাঁ, শান্ত অবস্থা থেকে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, সবসময় আমরা একটা চেঞ্জের মধ্যে রয়েছি, কারণ সময়টা হচ্ছে ইম্পর্টেন্ট, নাথিং এলস ইজ ইম্পর্টেন্ট। প্রকৃতিও নিজের মতো চেঞ্জ হচ্ছে, শুধু ভগবান সম্ভবত কনস্ট্যান্ট আছেন। আচ্ছা,
যুক্তি সহকারে ভগবান আছেন, কিন্তু প্রকৃতির চেঞ্জটা চেঞ্জই। তো বেশ এসব ভাবনা চিন্তা চলছে। তারপর একজন এসে এম্পোডোক্লেস তিনি বললেন এসব কিছু নয়, চেঞ্জটাও ঠিক, আবার কোনো কিছু যে কোনোদিনও মানে চিরকাল যা ছিল তাই যে এখনও রয়েছে সেটাও ঠিক। যা, এটা কীরকম হলো? এটা কীরকম হলো? এই তিনি বললেন প্রথম যে আসলে এই পুরো যে পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছো, এটা 4টে জিনিস দিয়ে তৈরি। আর্থ বা মাটি, ওয়াটার বা জল, এয়ার বা বায়ু, এবং অগ্নি বা ফায়ার। ও, শুধু হাওয়াটা মানে স্পেসটা নেই, স্পেসটা নেই, পঞ্চভূতের মধ্যে স্পেসটা নেই, শূন্য যে কনসেপ্টটা নেই, যেটা ইন্ডিয়ান ফিলোসফিতে প্রচণ্ডভাবে পঞ্চভূতে উনি এই 4টে, তো উনি বললেন যে এই 4টে জিনিস শাশ্বত। এবার আমরা আরও পরে যখন যাব আমরা দেখব যে ফিলোসফির একটা মূল প্রশ্ন হচ্ছে কোন জিনিসটা শাশ্বত আর কোন জিনিসটা চেঞ্জ হয়। এবং তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ওই সময় যেই ফিলোসফিটা একটা সম্পূর্ণ অন্য প্রান্তের একটা কিছু মানে ফিলোসফার্স ভাবছেন, ঠিক সেরকমই একটা ফিলোসফি আরেকজনও ভাবছেন। তার মানে রিয়েলাইজেশনটা দুটো প্রান্তেই একরকমভাবে হচ্ছে। হ্যাঁ, দুটো প্রান্তেই একরকমভাবে হচ্ছে। এবং তবে এটা আমরা খুব নিশ্চিত নই যে একটা ভাবনা অন্য ভাবনার থেকে অনুপ্রাণিত কিনা। ঠিক, কারণ আমরা অন্যান্য অনেক পডকাস্টে বলেছি, বা এমনিও যারা ইতিহাস নিয়ে একটু চর্চা করেন তারা জানেন যে খুব আগের যুগ থেকেই ভারতবর্ষ এবং ইউরোপের মধ্যে একটা ব্যবসায়িক যোগাযোগ ছিলই, তার মানে মানুষজনের যোগাযোগও ছিল। ফলে একটা দেশের ভাবনা যে অন্য দেশে যায়নি এরকম নিশ্চিতভাবে বলা যায়। ওয়ার্ল্ড ফিলোসফিকে এই জন্য ওইভাবে ইন্ডিয়ান ফিলোসফি আলাদা, গ্রিক ফিলোসফি আলাদা, যেভাবে আজকে আমরা বিজ্ঞানকে আলাদা করতে পারি না, তেমনিভাবে আমাদের এটাও ভাবা উচিত নয়। তবে হ্যাঁ, ওরা 4টে বলতেন, ওরা স্পেসটাকে আইডেন্টিফাই করেননি। তো উনি বলতেন যে এই 4টে শাশ্বত, এদের বিভিন্ন রকম কম্বিনেশনে, পারমুটেশন এবং কম্বিনেশনে চেঞ্জগুলো হতে থাকে প্রকৃতি। এরপর এলেন আরেকজন ডেমোক্রিটাস বলে, উনি বলেন এই 4টেও আসল না, আসল হচ্ছে এই 4টেকেও যদি ভাঙো তাহলে ভেতরে একদম মাইনিউট পার্টিকেল যেটা একই, সেটাকে বলে অ্যাটম। ও আচ্ছা, অ্যাটমের কনসেপ্টটা এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে অ্যাটম কি, অ্যাটমের স্ট্রাকচার এসব কিছু আসেনি, জাস্ট অ্যাটমের কনসেপ্ট, যে অ্যাটম বলে একটা জিনিস আছে এবং সেগুলো দিয়ে জোরে 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 তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো জুড়ে 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 সমস্ত কিছু তৈরি হয়েছে। ঠিক, তারই বিভিন্ন রকম যোগ সাজসে কখনো জল হচ্ছে, কখনো ইত্যাদি হচ্ছে। তো এই একটা কনসেপ্ট এলে আমরা ন্যাচারাল ফিলোসফির দিক থেকে যদি দেখি যে আসলে একটা জায়গায় এসে পৌঁছানো গেল যে অ্যাটম এটা শাশ্বত, পৃথিবীর একদম সৃষ্টির শুরুতে যে অ্যাটম ছিল এখনও সেই অ্যাটমই রয়েছে, তার বিভিন্ন কম্বিনেশন হতে 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 গেছে। যেমন ধর আজকে আমি বা তুই বা যারা দেখছেন সবাই, আমাদের শরীর তো অ্যাটমস দিয়ে তৈরি, বিভিন্ন মলিকিউল দিয়ে তৈরি, সেগুলোকে ভাঙলে পরে অ্যাটম পাওয়া যাবে, তার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন রয়েছে। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে যে নষ্ট করা যায় না এটা আমরা জানি আজকের দিনে প্রায়। কাজেই আমি আমার ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংস্করণে সৃষ্টির সময়েই ছিলাম। তার মানে ওই ফিলোসফিটাকেও জাস্টিফাই করা যাচ্ছে এটা দিয়ে যে যা ছিল চিরকালই ছিল। হ্যাঁ, আবার এটাও জাস্টিফাই করা যাচ্ছে যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, কারণ ওই ফর্ম তো চেঞ্জ হচ্ছে, সময় আস্তে আস্তে এগিয়ে গেছে, কিন্তু আমি ছিলাম এই অবস্থায়, এই অবয়বে ছিলাম না, কিন্তু আমি ছিলাম, মানে আমার সমস্ত শরীরে যা যা পরমাণু রয়েছে তার মধ্যে যা যা রয়েছে সেগুলো সেই সময়তেও ছিল, সৃষ্টির সময় থেকেই সেগুলো বিদ্যমান ছিল কোনো একটা ফর্মে। কারেক্ট। এবং আমার পরেও যখন আমাকে হয়তো পুড়িয়ে ফেলা হবে, তো আমি পুড়িয়ে ফেললে পরে আমার শরীর থেকে বিভিন্ন মানে মলিকুলগুলো ভেঙে ভেঙে কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি সমস্ত বেশি তৈরি হবে, জল তৈরি হবে, এগুলো আবার মিশে যাবে প্রকৃতিতে, সেগুলো আবার হয়তো কোনো গাছের মাধ্যমে আরেকটা মানুষের শরীরে প্রবেশ করবে, সেই তার শরীর হয়ে তৈরি হয়ে যাবে। তাই তো। তো মানে এটাকে যদি একটুখানি আমরা ভাবনার স্তরে নিয়ে যাই, আমার খুব কাছের একজন মানুষ, আপনাদের অনেকেরই নিশ্চয়ই এই অভিজ্ঞতাটা হয়েছে, যে যখন একজনকে আমরা কবর দিচ্ছি বা পুড়িয়ে ফেলা হচ্ছে, ক্রিমেশন হচ্ছে, তখন একটু তাকিয়ে দেখলে ধোঁয়া হয়ে যাচ্ছে মানুষটা। তো ধোঁয়াটা যাচ্ছে কোথায়? মানে ওই মানুষটাই তো ছিল যাকে এতদিন যাবৎ ভালোবাসা হয়েছে, এত কিছু,
সেই মানুষটা ধোঁয়া হয়ে গেল মানে সে হাওয়া হয়ে গেল। এবার ওই হাওয়াটাই তো আমিও শ্বাস নিচ্ছি, কারেক্ট। তার মানে তার শরীরের একটা অংশ তো আমার মধ্যে আবার প্রবেশ করছে। ঠিক। বা যদি কবর দেওয়া হয় সেটা মাটিতে মিশে যাচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেইখান থেকে আরও উদ্ভিদ জন্ম নিচ্ছে। তার মানে ওই উদ্ভিদের হয়ে সেই, আমি আজকে বলতে পারবো না যে আমার শরীরে হয়তো আমার প্রপিতামহ বা তারও আগে অনেক কেউ বা সম্রাট অশোকের সময়কার বা সম্রাট অশোকেরই সময়কার শরীরের কোনো পরমাণু আমার শরীরে নেই, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি না। যদি ব্যাপারটাকে ওই মলিকুলার লেভেলে গিয়ে দেখি তাহলে ইটস ভেরি ট্রু, একদমই সত্যি। কারণ এবং এটাও সত্যি যে পৃথিবীতে প্রত্যেক দিন যত যত মানুষের মৃত্যু হচ্ছে, তার মানে প্রত্যেকের শরীরটা যখন শেষ হয়ে যাচ্ছে ওই পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে। পঞ্চভূতে বিলীন মানে পঞ্চভূতের মধ্যে তো তাদের এক্সিস্টেন্সটা ছড়িয়ে যাচ্ছে। তো এবার এই পঞ্চভূতের সঙ্গে তো আমিও তো পঞ্চভূত দিয়েই তৈরি, তার মানে আমার মধ্যেও তো ওইটা আসতেই পারে, এবং সেটা হতে পারে আমার কোনো আননোন একটা লোকের কোনো একটা পরমাণু এই মুহূর্তে আমার শরীরে এক্সিস্ট করছে, মানে এরকম হতেই পারে, মানে এটাই স্বাভাবিক, এটা হতেই পারে না, এটাই তো হয়। হ্যাঁ। এবং এখান থেকে আমরা এইভাবেও ভাবতে পারি যে আমাদের প্রতিটা মানুষ, সমস্ত মানুষ এবং সমস্ত জীবকুল কোথাও না কোথাও জড়িত, কারণ আমার পূর্বপুরুষের শরীরের একটা অংশ হয়তো আজকে এই গাছটার মধ্যে, একদম, তাই না? তো এই একটা ন্যাচারাল ফিলোসফির একটা জায়গায় আমরা পৌঁছানো গেল, অ্যাটম অবধি পৌঁছানো গেল। তারপর এবার একটা সময় এলো যখন গ্রিস আরো বড় হচ্ছে, এথেন্স তৈরি হলো, এথেন্স শহরটার খুব গুরুত্ব বাড়লো, ফুলে ফেপে উঠলো আর কি। তখন এথেন্সে একজন এলেন, তার নাম হচ্ছে সক্রেটিস, যাকে আধুনিক দর্শনের জনক হিসেবে বলা যায়, কারণ এই ন্যাচারাল ফিলোসফাররা তার অনেক আগের। সক্রেটিস এসে প্রথম মানুষ এবং মানুষ কি ভাবতে পারে, ভেবে কোনটা ঠিক জ্ঞান কোনটা ভুল জ্ঞান, এই জিনিসটা প্রথম সক্রেটিসের সময় থেকে এই জাতীয় ভাবনা চিন্তা শুরু হলো। তার আগে আমরা শুধু প্রকৃতি ভাবার চেষ্টা করছি। তো সক্রেটিস বলতেন যে দেখো, একটা না যেটা ঠিক সেটা ঠিকই, সেটা তুমি কি ভাবছো আমি কি ভাবছি তাতে আলাদা হতে পারে না, কিন্তু ওই ঠিকটা অবধি পৌঁছতে হবে। এবং ঠিক আমাদের যেটা অ্যাজাম্পশন, যেভাবে সমাজ চলছে সেটাই যে ঠিক তা নয়, কারণ সমাজকে প্রশ্ন করা তো খুব সহজ বিষয় না। সমাজ, ধর্ম, এগুলোকে প্রশ্ন করাটাকে কোনো সময়ই সমাজ ঠিক করে মেনে নেয়নি। তো সক্রেটিস বলতেন যে না, প্রশ্ন করতে হবে তোমার যে অ্যাজাম্পশনগুলো, তুমি যারা কাজ করছো। তো ইনি কী করতেন সক্রেটিস? এথেন্সের বাজারে দাঁড়িয়ে থাকতেন। এথেন্সের বাজারে দাঁড়িয়ে হয়তো অন্য দেশ থেকে কোনো একজন এলো, ব্যবসায়ী কোনো বাণিজ্য করতে এলো, তাকে বললো তুমি কী করছো, কেন করছো। এবার উনি শুরু করতেন এই কেন জিজ্ঞেস করা, এটা করছো কেন। ফর এক্সাম্পল, একটা হাইপোথেটিক্যাল, এটা সক্রেটিসের ডিসকোর্স নয়, সক্রেটিস কিছু লিখে যাননি, কাজে সক্রেটিসের ব্যাপারে যা আমরা জানি তার শিষ্যদের মূলত প্লেটোর লেখা থেকে জানি। তো মূলত যেটা বোঝা যায় যে সক্রেটিস এই ডিসকোর্স বা ডায়ালেকটিক্সের শুরু করেছিলেন, এটা যে কেন জিজ্ঞেস কর, শুধু নিজে একদম শিশুর মতো, ইডিয়েটের মতো, যে আমি জানিই না কিছু। ধর এই পডকাস্ট করছিস, কেন করছিস, কেউ যদি বলে তা না লোকের কাছে পৌঁছতে, শুধু সেটাই কি নাকি আরও কোনো কারণ আছে। এই করে করে এবার কেন 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 করতে করতে একটা সময় গিয়ে মানুষ একটু অস্থির হয়ে যেত, যে আসলে আমি যেটা করছি সেটার লজিক তো হয় আমি জানি না, বা লজিকটা ভুল, আমি যেটা অ্যাজিউম করছি সেটা ভুল। তো সক্রেটিস কোনো উত্তর দিতেন না, উনি বলতেন এই প্রশ্ন করাটাই ইম্পর্টেন্ট, এই ডাউট ক্রিয়েট করতে হবে আমাদের। আমরা যা দেখছি, যা শুনছি, যা আমাদের বলা হচ্ছে সব কিছুতে প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন করার যে পদ্ধতিটা বা প্রশ্ন করার যে একটা কালচার, সেটা উনি তৈরি করেন সক্রেটিস। তো এবং উনি বলতেন যে আমি জানি না, এটা একটা খুব ভালো স্টেট। সব জেনে গেছে যে তার মানে সে কিছুই জানে না। কারেক্ট, সেটা তো এখনো গিয়ে পরে একটা বছর পর আরো বোঝা যায়। হ্যাঁ, প্রথমত মেনে না আমি কিচ্ছু জানি না, তারপর তুমি প্রশ্ন করো যেটা জানার। তো সক্রেটিসকে আমরা জানি যে তাকে সে এরকম একটা অবস্থার সৃষ্টি করে যে তাকে ধর্মবিরোধী, সমাজবিরোধী ইত্যাদি সমস্ত বলে তাকে তো বিষ মানে খেতে দেওয়া হয়, তিনি বিষ খেয়ে মারা যান। তার শিষ্য প্লেটো। এবার প্লেটোর সময় থেকে ওয়েস্টার্ন ফিলোসফির লিখিত আমরা পাই, তার আগে ন্যাচারাল ফিলোসফারদেরটাও আমরা কিন্তু রেফারেন্সে পেয়েছি, তাদের লেখাও খুঁজে পাওয়া যায় না, প্লেটোর সময় থেকে লেখা পাওয়া যায়। প্লেটো এবার এই সক্রেটিস মারা যাওয়াতে খুব বিভ্রান্ত। উনি কি করলেন যে উনি একাডেমি বলে খুলেন, একাডেমাস বলে একজন
গ্রিক হিরো, তার নামে উনি একাডেমি খুললেন। সেখানে জিমন্যাস্টিক্স শেখানো হতো, সেখানে অঙ্ক শেখানো হতো এবং সেখানে এই সমস্ত চর্চা হতো। মানে প্রথম ইনস্টিটিউশনালাইজ করা হলো ফিলোসফির চর্চা। ফিলোসফি শুধু নয়, প্লেটোর একাডেমি হচ্ছে, যত একাডেমি শুনি আমরা আজকাল, এই একাডেমি ব্যাপারটা বা ইনস্টিটিউশনাল সেটা প্লেটো তৈরি করেছিলেন। তো প্লেটোর প্রথমত ওই জিনিসটা নিয়ে প্লেটো চর্চা শুরু করলেন যে শাশ্বত কোনটা আর কোনটা চেঞ্জ হয়। এটা হচ্ছে প্লেটোর প্রজেক্ট। আমরা যখন এক একজন দার্শনিকের কাছে যাব, আমরা সেটা তার প্রজেক্টটা কি, মানে বইতে সোফিস ওয়ার্ল্ডে এভাবেই সোফিকে বোঝানো হয়েছে। আচ্ছা, এই যে চলছে এর মধ্যে কিন্তু সোফিদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠছে। সোফির একটা চেনাশোনা পৃথিবী ছিল, যেখানে সে স্কুলে যেত, স্কুল থেকে আসতো জোয়ানা বলে তার বন্ধু তার সাথে খেলছে। হঠাৎ করে দেখা গেলো এই অ্যালবার্ট নক্স একজন কুকুরকে দিয়ে, হারমেস বলে একটি কুকুরকে দিয়ে চিঠি পাঠানো আরম্ভ করেছে। হ্যাঁ, সে কুকুর আবার কথা বলতে পারে কখনো। হঠাৎ মনে হচ্ছে কি আমি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে ঢুকে গেলাম নাকি? এরকম তো পৃথিবীর নিয়ম ছিল না। ব্যাপারটা অ্যাবসার্ড হয়ে যায়, অ্যাবসার্ড জায়গায় পৌঁছে যাচ্ছে, গল্প এগোচ্ছে। প্লেটো বললেন যে, প্লেটোর উদাহরণ টেনেই বলি, যে উনি বলতেন যে একটা আইডিয়াল বিষয়ের ধারণা আমাদের মাথায় রয়েছে। যেমন ধর একটা আইডিয়াল ঘোড়া কেমন হবে, বা এই যে একটা পেন আছে, আইডিয়াল পেন বলতে আমরা কি বুঝি, এরকম একটা ধারণা আমাদের মাথায় রয়েছে। কিন্তু একটা আইডিয়াল ঘোড়া আমি দেখতে পাচ্ছি না কোথাও। সব ঘোড়ারই মধ্যে কিছু না কিছু তো অন্যরকম আছেই। ধর মানুষের একটা শরীর, আমি যখন অ্যানাটমি পড়ে আমাদের ডাক্তার বন্ধুরা, একটা আইডিয়াল মানুষের শরীর পড়ে প্রথমত, কিন্তু সেই আইডিয়াল মানুষের শরীরটা কিন্তু তারা কোথাও পায়নি, তাই আইডিয়াল পেনের ধারণা আমার আছে, আইডিয়াল পেন আমি সারা জীবনে খুঁজে পাইনি। আইডিয়াল কাপ একটা ধারণা আছে, কিন্তু আইডিয়াল কাপ বলে কিছু হয় না। আরও যদি এগিয়ে নিয়ে যায়, ধর আইডিয়াল ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজের আইডিয়া তো আমাদের কাছে আছে, কিন্তু সারা পৃথিবীতে কোথাও ত্রিভুজ আঁকা সম্ভব নয়। মানে একটা ত্রিভুজ কি? তিনটে পয়েন্ট, সেগুলোকে জুড়লে পরে একটা ত্রিভুজ হয়, স্ট্রেট লাইন। পয়েন্ট কি? এমন একটা জায়গা যেটার লেংথ, ব্রেথ বা উইডথ কিচ্ছু নেই। এই জায়গাটা তৈরি করবি কি করে? খাতায় আঁকতে পারবি না তো কোনোদিনও একটা এমন পয়েন্ট যেটার লেংথ, ব্রেথ, উইডথ কিচ্ছু নেই। মাইক্রোস্কোপে দেখলে পরে ওটা বড় হয়ে যাবে, একদম বড় হয়ে যাবে। এবং মানে মাইক্রো থেকে মাইক্রো হলেও সেটা তো একটা সেন্টিমিটার হলেও একটা ইয়ে হবে, কিছু হলে ন্যানোমিটার বা কিছু হলেও একটা তো কিছু থাকবে। ঠিক। এবার সেগুলোকে জুড়বে কে? একটা স্ট্রেট লাইন। লাইন কাকে বলে? যেটার শুধু লেংথ আছে, ব্রেথ বা উইডথ কিছু নেই। এটাও আঁকা সম্ভব নয়। কাজে প্র্যাকটিক্যালি একটা ত্রিভুজ আঁকতে তুই কোনোদিনও পারবি না, আইডিয়াল ত্রিভুজ। বোঝা গেল। হ্যাঁ, কিন্তু আইডিয়াল ত্রিভুজ কি হয় সেটা নিয়ে আমাদের বহু চর্চা রয়েছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে কনসেপ্ট হিসেবে ত্রিভুজ একটা জিনিস, আইডিয়াল কনসেপ্ট হিসেবে, বাট প্র্যাকটিক্যালি সেটা পসিবল না। বোঝা গেল। তো এখান থেকে প্লেটো বললেন যে দেখো, আইডিয়ালের একটা কনসেপ্ট আমাদের আছে, আর আমরা যেটা সেন্স করতে পারছি সেটা আলাদা জিনিস। সেখান থেকে ওনার মনে হলো যে আমরা দুটো রাজ্যে বাস করছি, আমরাই আমাদের জীবনটা পাচ্ছি দুটো রাজ্যে। একটা হচ্ছে রেলম অফ সেন্সেস, আর একটা হচ্ছে রেলম অফ আইডিয়াস। ঠিক আছে, আমাদের শরীর এটা আমাদের রেলম অফ সেন্সেসে, কিন্তু আমাদের যে মাথা আত্মা রয়েছে সেটা রেলম অফ আইডিয়াসে বিলং করে। বুঝলাম। আমার কাছে যদি আমি একটু লেমন টার্মসে বোঝার চেষ্টা করি বা সমাপ্ত করার চেষ্টা করি, তাহলে এটা মানেটা এরকম দাঁড়াচ্ছে যে গ্র্যাভিটি বিষয়টা, গ্র্যাভিটি একটা আইডিয়া হিসেবে একটা অঙ্ক আছে, বাট ওই অঙ্ক বা ওই আইডিয়াটাকে তো আমরা পার্সোনালি ওই আইডিয়াটাকে তো ফিল করতে পারছি না। আমরা যেটা ফিল করতে পারছি সেটা হলো আমাদের পুল টুয়ার্ডস দ্য আর্থ। কনসেপ্টটাইজ কনসেপ্ট, যেমন আইনস্টাইনের কনসেপ্ট, থিওরি অফ রিলেটিভিটি যদি বলা যায়, তাহলে রিলেটিভিটি তো একটা কনসেপ্ট, ওটা আমরা ডিরেক্টলি ফিল করতে পারবো না। হ্যাঁ, এটাই বোধহয় উনি বিশেষত আমাদের যদি শরীর এবং আত্মা এই দুটোকে তো আলাদা করা হয়, উনি বলতেন যে শরীরটা সেন্স করে, এটা রিয়েলম অফ সেন্সেসে রয়েছে, কিন্তু আইডিয়াটা হচ্ছে আত্মার বিষয়। আত্মা এবং এই যে উনি মানে সে সময় ধর্মের থেকে তো বেরোনো যায়নি খুব একটা। উনি বলতেন যে আইডিয়াল জিনিসপত্র, আইডিয়াল পৃথিবী, আইডিয়াল ঘোড়া, আইডিয়াল পেন, এগুলোর আইডিয়া যে আমার মাথায় রয়েছে, এগুলো শাশ্বত।
ও ওকে। কাজে আমার আত্মাটা শাশ্বত, আত্মাকে বিনাশ করা যায় না, যে কনসেপ্ট, এই আইডিয়াল ব্যাপারটাকে আমি বিনাশ করতে পারবো না, সারা জীবন আমি খুঁজে যাব। কাজে আমার বডিটা ইনসিগনিফিক্যান্ট, আমার শরীরটার কোনো মানে নেই, আমি যে সেন্স করছি এটার কোনো মানে নেই, আমি যে আইডিয়ালটা ভাবছি সেটা ইম্পর্টেন্ট। শ্রীমদ্ ভগবদ গীতা। এবং উনি এটা বলতেন যে কারণ আমাদের সেন্সেসগুলো লিমিটেড। ধরা যাক একটা একটা একজন একটা 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 বাড়ি বা একটা দেশের কেউ দেখতে পায় না, কাজে দেখা বলে যে একটা সেন্স রয়েছে এটাই তো তারা জানে না। কারেক্ট। তার মানে কি জিনিসকে দেখা যায় না? যে কোনোদিন নুন খায়নি তার কাছে তো কি বলে ওটাকে, নোনতা বলে কিছু এক্সিস্ট করে না, ও এক্সিস্ট করে না। তো আমাদের সেন্সেস দিয়ে যেটুকু আমরা বুঝতে পারি সেটাই শেষ কথা নয়। আত্মাটা অবিনশ্বর, সেটা রয়েছে, ওটাই ভগবানের সৃষ্টি, ওটা চলতে থাকবে। শরীরটা এলো গেল কিনা তাতে কোনো আসে যায় না। তো এবং এই আইডিয়াটা আমাদের মধ্যে মানে আগে থেকেই আছে, দ্য আইডিয়া অফ আইডিয়াল থিংস। উনি বলতে আমরা যখন জন্ম নিই তখনই আইডিয়া নিয়ে আমরা জন্ম নিই, পারফেক্টের আইডিয়া অফ পারফেক্ট। এবং আইডিয়া অফ পারফেক্ট মানে ইটস গড। তো এই প্লেটো গেল। তো প্লেটো আরও অনেক জিনিস বলেছিলেন, যার মধ্যে একটা জিনিস হচ্ছে সমাজ নিয়ে ওনাদের কথাবার্তা। কারণ সেই সময় থেকেই, সক্রেটিসের পর থেকেই এই ফিলোসফাররা তাদের ফিলোসফিকে সমাজ এবং রাজনীতিতে কিভাবে ব্যবহৃত হবে সেটা নিয়েও চর্চা করে গেছেন। রাইট, হ্যাঁ, মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বা সমাজে তার কি প্রভাব। হ্যাঁ, যেমন প্লেটো যেমন বলতেন যে হিউম্যান মাইন্ড বা যে হেড, এটা তো উইজডমের ব্যাপার, এটা তো জ্ঞান গম্যের ব্যাপার করছে। তো আমাদের সমাজেও একটা এরকম জায়গা আছে যে আমাদের যারা রুলার হবে, যারা শাসন করবে, তারা শুধু উইজডম বা ফিলসফার হওয়া উচিত তাদেরকে। তাদের ভাবনা চিন্তার দিক থেকে উন্নত হতে হবে, তা না হলে পরে রুলার হওয়া উচিত না। যারা মানে কারেজিয়াস, সেটা আমাদের বডির চেস্ট, হ্যাঁ, তারা হচ্ছে সৈন্য সামন্ত হবে। আর উদর, যেটা মূলত আমাদের পুষ্টি দেবে, তারা হচ্ছে লেবার ক্লাস। তো ওই আমাদের যে বর্ণাশ্রম প্রথার, সেটার সাথে একটা আমরা কিন্তু মিল পাই এটার। তো প্লেটোর পরে এলেন অ্যারিস্টটল একটা সময় সক্রেটিসের সাথে কাটিয়েছেন, কিন্তু মূলত উনি প্লেটোর শিষ্য ঠিক নন, কিন্তু প্লেটোর থেকে জুনিয়র। এবার এই অ্যারিস্টটল বলতেন না, প্লেটো ব্যাপারটাকে উল্টো দেখছেন। অ্যারিস্টটল বলতেন না, আসলে সেন্সটাই আসল, যেটা আমি প্রমাণ করতে পারবো আমার সেন্স দিয়ে, সেটাই আসল। এবং এই যে ধর, এটা পরেও অনেকে বলেছেন, আমরা সেখানেও আসবো, যে আমি অনেক পেন দেখেছি, সেই জন্যই আমার মাথায় একটা আইডিয়াল পেনের আইডিয়া তৈরি হয়েছে। যদি আমি কোনোদিনও পেন না দেখতাম, একটা শিশুকে যদি পেন দেওয়া যায়, ওর কোনো আইডিয়াল পেনের আইডিয়া নেই। আমি অনেক ঘোড়া দেখেছি, সেই জন্যই আমার কাছে একটা পারফেক্ট ঘোড়ার আইডিয়া তৈরি হয়েছে। তো এই অ্যারিস্টটলের ধারণা তৈরি হলো, যে অ্যারিস্টটলের সময় থেকে, এই জন্য বিজ্ঞানটা এগোলো। অ্যারিস্টটলেরকে আমরা বিভিন্ন বিজ্ঞানেরও জনক বলি, কারণ ওই এম্পেরিক্যাল এভিডেন্স, এম্পেরিক্যাল মানে যেটাকে পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণ করা যায়, এই জিনিসটা অ্যারিস্টটল মূলত উদ্ভব না, এটা ওনার ভাবনা ছিল। তো আজকের বিজ্ঞানেরও কিন্তু মূল সৃষ্টির জায়গাটা ওখানে হচ্ছে অ্যারিস্টটলের এম্পেরিসিজম, যে আমাদেরকে যুক্তি দিয়ে, তর্ক দিয়ে আমাদের সেন্সেসগুলোকে পরীক্ষা করা দরকার, এবং সেখান থেকেই আমরা বুঝতে পারবো যে আইডিয়ালটা কি, আলাদা নয় ব্যাপারটা, আসলে হচ্ছে এম্পেরিসিজম। তো এই অবধি আমরা অ্যারিস্টটলে এসে পৌঁছালাম। তো ন্যাচারাল ফিলসফার, তারপরের এরাটা হচ্ছে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। এরপর এর বেশ কিছুটা পরে, ধর 400 BC থেকে 400 AD অবধি, এথেন্সের সাথে রোমান এম্পায়ারের যোগাযোগ, যুক্ত হয়ে যাওয়া, ছড়িয়ে পড়া, এসবের সাথে সাথে বিভিন্ন দেশ, যেমন ভারতবর্ষে আলেকজান্ডার এসছেন, এখান থেকে কিছু বলে, এখানকার ভাবনা চিন্তা তো গেছেই আলেকজান্ডারের সাথে ফেরত, তার সাথে পারস্য দেশের ভাবনা চিন্তা, এই সমস্ত ভাবনা চিন্তা একটা মিলটিল হয়ে আরও পরে, যেখানে এবার গ্রিসের যারা ফিলোসফার, তারা ভাবনা চিন্তা শুরু করলেন যে এগুলো তো ঠিক আছে, বুঝতে পারছি, আসল ব্যাপার হচ্ছে আমরা হ্যাপিনেসটা কী করে তৈরি হবে, সুখে থাকবো কি করে, ভাবনা চিন্তা করে আলটিমেটলি জায়গাটা যাচ্ছি কোথায়, সুখে থাকতে হবে। তো সে সময় আরেকটা এরা, সেটাকে হেলেনিক এরা বলে। হেলেনিক মানে
ওই গ্রিসের থেকে এসছে বা লেট অ্যান্টিকুইটি বলে। তো এই হেলেনিক সময়ে মানুষজন ভাবতে শুরু করলেন যে এসব তো ঠিক আছে, কিন্তু এই যে জন্ম মৃত্যুর যে চক্র চলছে, এটা তো সবসময় আমাদেরকে দুঃখীই রাখছে। এখান থেকে বেরোবো কী করে? এই যে আমাদের অবিনশ্বর আত্মা বলছো তোমরা, তাদের লাভটা কি হচ্ছে? সুখে তো থাকতে পারছি না, সুখটা আসবে কোত্থেকে? তো সেই সময় কিছু বেরোলো, এগুলোকে হেলেনিক বলা হয়। যেমন প্রথমত বেরোলো সিনিক, অ্যান্টিস্থেনিস, ডায়োজেনিস। একটা বিখ্যাত গল্প আছে যে ডায়োজেনিস উনি একটা সেরামিক পটের মধ্যে থাকতেন, ইনি বড় দার্শনিক। তো আলেকজান্ডার এসছেন ওনার কাছে দেখা করতে। গল্প কাহিনী কিনা সত্যি কিনা জানি না, কিন্তু গল্পটা এরকম যে কথাবার্তা বলে খুব আলেকজান্ডারেরও ভালো লেগেছে। উনি বললেন যে আপনার জন্য কি কিছু করতে পারি আমি তো এত বড় সম্রাট। তো ডায়োজেনিস বললেন হ্যাঁ, আপনি একটু সরে দাঁড়ান, কারণ আমার গায়ে রোদটা লাগছে না। তো সিনিকরা ছিলেন, ওরা বলতেন যে বাহ্যিক জায়গা থেকে কোনো মানে আনন্দ পাওয়া যায় না, ওটা একেবারে ইন্টারনাল প্রসেস। এই জন্য বাহ্যিক যত আড়ম্বর আছে, ইনক্লুডিং জামা কাপড়, এই সমস্ত কিছু ছাড়তে হবে। এই যে আমরা আজকালও এখনো অনেকে বলেন যে মেটেরিয়াল প্লেজারের দিকে যেও না, হিন্দু ফিলোসফিও বলে, শ্রীমদ ভগবত গীতাও বলে, এগুলোর মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজতে যেও না। হ্যাঁ, আসল আনন্দটা ভেতর থেকেই আসবে। কাজেই বাহ্যিকগুলোকে বাদ দাও এবং যতটুকু মিনিমাল হয়ে না থাকা যায় ততটুকুই থাকো। তো এই যে সন্ন্যাসীরা ইত্যাদিরা রয়েছেন, এরা এই ধরনেরই ভাবনা চিন্তার পথিক। ক্রিশ্চিয়ানিটিতেও আমরা দেখেছি যে একেবারে প্রথম দিকের যারা ছিলেন আর কি, কোনো রকম আড়ম্বর ছিল না তাদের পোশাক আশাকি ইত্যাদিতে। তো এই সিনিক ফিলসফি, এদের ভাবনা চিন্তাটা এরকম ছিল। আরেকটা ফিলসফি যেটা আজকাল আবার খুব পপুলার হয়েছে, সেটা হচ্ছে স্টয়িসিজম, স্টয়িক ফিলসফি। মার্কাস অরেলিয়াসের মেডিটেশন বিরাট পপুলার হয়ে যাচ্ছে আজকাল ইনস্টাগ্রামের দৌলতে। স্টয়িকরা বলতেন বেসিক্যালি খুব বিরাট কিছু নয়, যেটা ইন্ডিয়ান ফিলসফিতেও তার রয়েছে, যে এই জন্ম মৃত্যুর সাইকেলটা চলতে থাকবে, এটার কোনো চেঞ্জ কেউ করতে পারবে না। পৃথিবীটাও চড়াই উত্তরায়ের মধ্যে দিয়েই যায়, কাজেই আনন্দে বিমোহিত হয়েও না আর দুঃখে মুশড়ে পড়ো না, যে স্থিতপ্রজ্ঞ থাকো, এটাই স্টয়সিজম। পৃথিবীর নিয়মে চলতে থাকবে, চড়াইও হবে উত্তরাইও হবে, কিন্তু তুমি একটা মানে লেকের জলের মতো নিস্তরঙ্গ হয়ে থাকো। কারণ আজকে যেটা ভালো লাগছে কালকে ওটাই খারাপ লাগবে, আজকে যেটা মনে হচ্ছে আমার খুব দুরবস্থা, কালকে আবার দেখবে ভালো হয়ে যাবে। নাথিং ইজ পার্মানেন্ট, ডেথ ইজ পার্মানেন্ট অ্যান্ড ইট উইল কাম, দের ইজ নাথিং দ্যাট ক্যান চেঞ্জ। তো এটাই হচ্ছে স্টয়সিজম, একদম ছোট করে বললে এটাই স্টয়সিজম। তো স্টয়িক হয়ে থাকো। আর আরেক দল এলেন যাদের সাথে আমরা আবার এই চারবাকদের খানিকটা মিল পাই, তাদেরকে বলে এপিকিউরিয়ান। এখনও ওই মলে টলে গেলে পরে একটা এপিকিউরিয়ান সেকশন থাকে, দেখবি এই যেখানে হচ্ছে খুব চিজ বিক্রি হয়, যেগুলো খাবার খুব ভালো, সেগুলোকে এপিকিউরিয়ান সেকশন, লোভনীয়। এপিকিউরিয়ানরা বলেন দেখো আছি তো কদিনের জন্যে, যতদিন মরিনি। এটা একটা খুব ইন্টারেস্টিং রেফারেন্স আমার মনে হলো, আনন্দ সিনেমাটা ছিল রাজেশ খান্না অমিতাভ বচ্চনের আনন্দ, সেখানে রাজেশ খান্নার মুখে একটা ডায়লগ ছিল, রাজেশ খান্না মারা যাবে, লিম্ফোসার্কোমা অফ দ্য ইন্টেস্টাইন হয়েছে, মারা যাবে। তো সে দারুণ আনন্দে কাটাচ্ছে, সব এনজয় করে চলছে, খাওয়া টাওয়া যা তার বাদ সেগুলো সব খাচ্ছে। তো ভাস্কর মানে অমিতাভ বচ্চন বলছেন যে এটা কি হচ্ছে, মানে মরে যাবে তুমি তার আগে। তো রাজেশ খান্না সেই সময় একটা কথা বললেন যে जब तक जिंदा हूँ मरा नहीं, जब मर गया तो मैं ही नहीं, तो किस लिए सोचना। এটা হচ্ছে আমি মানে নিঃসন্দেহে ওর আনন্দ সিনেমাটা একটা বাবুমশাইও ছিল নিঃসন্দেহে ঋষিকেশ মুখার্জির কথা। ঋষিকেশ মুখার্জি অবশ্যই এপিকিউরিয়ান ফিলসফি জানতেন, নইলে ওই ডায়লগ লেখা সম্ভব না। ঠিক, এটাই এপিকিউরিয়ান ফিলসফি। হ্যাঁ, যে যতদিন আছি, যতদিন এই পৃথিবীতে আছো, ততদিন সমস্ত ভাবে ব্যাপারটাকে উপভোগ করে নাও, এবং যবে চলে যাওয়ার তো চলে যাবেই, একদিন তো যেতেই হবে, সেটা তো আনএভয়েডেবল। হ্যাঁ, তো ওরা সেন্সেস, যেমন সিনিকরা বা তার আগেও যেমন প্লেটোর ক্ষেত্রে সেন্সেসকে খুব লঘু করে দেখতেন, যে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়টা আসল নয়, আসল বিষয় হচ্ছে ভাবনা। এপিকিউরিয়ানরা বলতেন না, ইন্দ্রিয় ছাড়া তো আমার কিছু নেই আর পৃথিবীটাকে এনজয় করার জন্যে। তো হ্যাপিনেস যদি খুঁজতে হয় ইন্দ্রিয়ের মধ্যেই খুঁজো, যাবৎ জীবেত সুখং জীবেত, এটা হচ্ছে মেইন কনসেপ্ট আর কি। যতদিন বাঁচবে সুখে বাঁচো, যতদিন বাঁচবে সুখে বাঁচো।
তো চারবাক দর্শনও চারবাক দর্শনে এটাই বলে। আমি এই গত কদিন ধরে তুই জানিস আমার চারবাক দর্শনের আরেকটা রেফারেন্স, আমরা আবার ইন্ডিয়ান ফিলোসফি বলার সময় নিশ্চয়ই এখানে ফিরবো, ওই হরিবংশ রায় বচ্চনের মধুশালা আমি খুব শুনছি, সেখানে কিন্তু একই কনসেপ্ট যে তুমি জীবনটাতে এসছো, জীবনের যত সেন্সেস আছে সেটা দিয়ে পুরোপুরি এনজয় করে নাও, কারণ চলে গেলে পরে আর কিছু নেই, সো ইউ এনজয় দ্য লাইফ। এবং জীবনটাকেই মধুশালার মধ্যে দিয়ে জীবনটাকেই মধুশালার মতো বলা হয়েছে এবং মধুশালার মতো এনজয় করে নাও আর কি ব্যাপারটাকে। ওখানেও তাই বলতো, চারবাকরাও তাই বলতো অনেকটা, যে খেতে থাকো যত মানে পড়ে পিত্তা পুনঃ পিত্তা যাবৎ পাতাতে ভূতালে, এরকম একটা ব্যাপার। খেয়ে মদ খেতে ততক্ষণ জমিতে লুটিয়ে না পড়ো ততক্ষণ খেয়ে যাও। আমার মনে হয় না, আমার মনে হয় চারবাক দর্শনটাকেও হরিবংশ রায় বচ্চনই বুঝেছিলেন, কারণ হতে পারে যে ওরাও হয়তো মধুশালার মতোই কনসেপ্টে। ব্যাপারটা কি, এই যে মধুশালাতেও যেটা বলা হয়েছে বা চারবাক দর্শনও যেটা বলা হয়েছে, এটা কিন্তু ইট নট নেসেসারিলি মিন মদ খাওয়া। ইটস লাইফ, এলিক্সির অফ লাইফ দ্যাট ইউ ক্যান এনজয় থ্রু ইয়োর সেন্সেস। তুমি তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে মদের মতো করে, মানে ওই মত্ততা নিয়ে ইউ এনজয় দোজ মোমেন্টস। এটাই যেটা আমরা অনেক সময় এখন বিভিন্ন ফিলোসফিতে বিভিন্ন রকম নতুন ফিলোসফি তৈরি হচ্ছে, তাতে বলা হয় মুহূর্তে বাঁচো। রাইট, এই সবই একই। হ্যাঁ, কার্পে ডিএম। হ্যাঁ, তো এই একটা গেল। এরপরে ওই নিও প্ল্যাটনিজম, মিস্টিসিজম, অত কিছুর মধ্যে আমরা ঢুকছি না, তবে এই তিনটে একদম আলাদা করে আমরা বলতে পারি। আর সোফি এগুলো বুঝতে কি করছে? সোফি এগুলো বুঝছে, তো ওর কাছে লেটার আসছে প্রথমত, লেটার আসার পরে ওগুলো পড়ে খানিকটা বুঝতে পারছে, ওর মনে প্রশ্নের উদয় হচ্ছে, কিন্তু কাকে প্রশ্নটা করবে অ্যালবার্ট ধারা দিচ্ছে না। তো একদিন ওই কুকুরটার পিছু নিয়েছে, যে এই হারমেসের পেছন নিয়ে গেলে পরে আমি দেখতে পারবো। তো পৌঁছতে পারছে, ঝড়টর এসে যাচ্ছে, পৌঁছতে পারছে না। আচ্ছা, অ্যালবার্ট তারপরে লিখেছে তুমি আমার সাথে দেখা করার চেষ্টা করো না। অ্যালবার্ট জানে যে ও দেখা করতে চায়, করো না। অ্যালবার্ট জেনে গেছে যে ও দেখা করতে চায়, বলে তুমি আমার সাথে দেখা করার চেষ্টা করো না, সঠিক সময় আমি দেখা দেবো তোমাকে, সঠিক সময়টা খুব শিগগিরই আসতে চলেছে। কিন্তু তার আগে আমাদেরকে এর পরের এরাটাকে একটু বুঝতে হবে, তারপরে সোফির দেখা হয় অ্যালবার্টের সাথে। এর পরের এরাটা হচ্ছে ধর্মের কথা, ক্রিশ্চিয়ানিটি মূলত। এবার ধর্ম যেগুলো সেই সময় ছিল বা আছে, সেগুলো দুটো ধর্ম। একটা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ধর্ম, যেমন গ্রিক ধর্ম বা ইন্ডিয়ান, এগুলো পলিথিস্টিক, মানে অনেক দেবতা এখান থেকে এসছে। আর এগুলোতে সময়টাকে একটা সাইক্লিক ভিউ দেখা যায়, আজকে যেটা হচ্ছে এটা আবার হবে, এরকমভাবে দেখা হয় সব ধর্মেই, ইন্দো ইউরোপিয়ান ধর্মে। আর আরেকটা হচ্ছে তার অপোজিটে সেমিটিক ধর্ম যেটাকে বলে, সেটা হচ্ছে জুডাইজম, সেটা আগের, তারপরে ক্রিশ্চিয়ানিটি, তারপরে ইসলাম। এখানে সময়টাকে লিনিয়ার ধরা হয়, যে আজকে যেটা হচ্ছে এটা আর ফিরে আসবে না, সময়টা একটা এগিয়ে চলছে এবং শেষ হচ্ছে জাজমেন্ট ডেতে, যেদিন কায়ামত কি রাত, যেদিন হবে সেদিন ঈশ্বর তোমাকে প্রশ্ন করবে, তখন তোমাকে সমস্ত কিছুর জবাবদিহি করতে হবে। এই জন্যে ইতিহাসটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা সেমিটিক, কারণ ইন্ডিয়াতে এই জন্য ইতিহাস তৈরি হয়নি, মানে ইতিহাস লেখার প্রয়োজনই কেউ বোধ করেনি কোনো দুটো। ভাবনা চিন্তা লিখেছে, ফিলোসফি লিখেছে, ইতিহাস কেন লিখতে যাবো, আজকে যেটা হচ্ছে কিন্তু আবার হবে, তাই না? আর ওদের মনে হতো, আর যারা সেমিটিক রিলিজনে তাদের সবসময় মনে হচ্ছে না ইতিহাসের ইম্পর্টেন্স আছে, কারণ আজকে যেটা হয়ে যাচ্ছে এটার হিসেব তো আমাকে দিতে হবে, তো হিসেবটা লিখে না রাখলে পরে আমি কী করে হিসেব দেবো। তো যাই হোক, প্রথমত তো অ্যাডামের ইভ, ওল্ড টেস্টামেন্টের গল্প, যেটা জুডাইজমেও রয়েছে, ইহুদি ধর্ম আর কি। সেখানে অ্যাডাম ইভ একটু দুষ্টুমি করলেন, দুষ্টুমি করার ফলে তাদেরকে স্বর্গের উদ্যান থেকে বের করে দেওয়া হলো। তারপরে বন্যা চলে এলো, নোয়ার আরকে কোনো রকমে বাঁচা টাচা গেল। তারপরে 10 কমান্ডমেন্টস এলো মোসেস এবং আব্রাহামের হাত ধরে, এগুলোকে মেনে চলতে হবে, তাহলেই আমরা ভগবানের নিয়ম মতো চলতে পারবো এবং বেঁচে থাকবো। তারপরে ইসরায়েলে ডেভিড, সলোমন এরা রাজত্ব করছেন দীর্ঘকাল, ইহুদিরাও খুব স্বাচ্ছন্দ্যে রয়েছে। ইহুদিরা হেরে গেলেন ব্যাবিলনিয়ান এবং অ্যাসিরিয়ানদের হাতে। তখন তাদের মনে এই প্রশ্নটা জাগলো যে হেরে কেন গেলাম আমরা যুদ্ধে, এত ডেভিড সলোমনের এরকম বড় রাজ্য হেরে কেন গেলাম? তখন তাদের মনে হলো যে আসলে বোধহয় আমরা ধর্মের পথ থেকে বিচ্যুত হয়েছি, তাই হেরে গেলাম, তাই ভগবান আমাদের হারিয়ে দিলেন। এটার রেফারেন্স আর একটু দিয়ে নিই, তাহলে এই পুরো ভাবনা চিন্তাটা যে একই খাতে বয় সেটা বুঝতে সুবিধা হয়েছে। যে পার্টিশনের গল্পের সময় বা
হ্যাঁ, পার্টিশনের গল্পের সময় আমরা মুসলিম লীগের উত্থান, 1857-এর পরের হিন্দু এবং মুসলিমদের রিয়াকশন যখন বুঝতে শুরু করি, চেষ্টা করছিলাম, তখন এটাই ছিল কিন্তু ইন্ডিয়ান মুসলিমদের এটাই ভাবনা যে আমরা 1857-এর যে বিদ্রোহ তাতে হেরে কেন গেলাম। তখন তাদের মনে হয়েছিল আবার সেই একই কথা যে আমরা ঈশ্বরের পথ থেকে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছি, তাই আল্লাহ আমাদের শাস্তি হিসেবে আমাদেরকে জেতালেন না, কাজেই আমাদেরকে ফিরতে হবে আমাদের মূল রাস্তায়। যেই ভাবনা চিন্তার থেকে পরে আবার মুসলিম লীগের জন্ম একটা সময় হয়। তো যাই হোক, আমরা আবার ক্রিশ্চিয়ানিটিতে ফিরে যাই। তখন তাদের মনে হলো যে আমাদেরকে রাস্তা দেখানোর লোক লাগবে, আমরা 10 কমান্ডমেন্টস থেকে ভুলে গেছি, তো একটা প্রফেট আসবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েলে। তারা সবাই ওয়েট করছেন যে এবার একজন, এই এখন যেমন বলি না যে কলকি না এলে পরে এই যুগের কোনো উদ্ধার হবে না, সেরকম তারাও একটা অপেক্ষা করছেন। এবং তারা অপেক্ষা করছেন ওই এমন একজনের যে রাজত্বটা ফিরিয়ে দেবে ইসরায়েলকে, ইহুদিদের রাজত্ব ফিরিয়ে দেবে, মিলিটারি একজন লিডার হবেন, এরকম একটা এক্সপেকটেশন। এলেন কে? জিসাস। জিসাস এসে সারা পৃথিবীতে প্রেম ছড়িয়ে দাও, মিলিটারি কোনো কথা না, সারা পৃথিবীতে প্রেম ছড়িয়ে দাও, নিজের প্রতিবেশীকে ভালোবাসো, এই সমস্ত কথাবার্তা চালু করলেন। দুস্থের সেবা করো, রাইট। এবং তিনি এটাও বললেন যে এই ভগবানের থেকে ক্ষমা, এটা পাওয়ার কোনো পদ্ধতি নেই, ওনার যাকে ইচ্ছা হবে তিনি তাকে ক্ষমা করবেন। ওনার ভগবানের উপরে এরকম গিভ অ্যান্ড টেক চলে না, আমি এটা করলে আমি ক্ষমা প্রার্থী হব। এটা ইহুদিরা যখন ক্রিশ্চান মানে জিসাসের ফলোয়াররা যখন বলছেন যে এই হচ্ছে সেই প্রফেট, ইহুদিরা এটা মানতে পারছে না, যে কারণে যিশুকে ক্রুসিফাই করা হয়েছে। ইহুদিরা বলছে না না, এরকম তো প্রফেট আসার কথা ছিল না, প্রফেট তো আসার কথা ছিল যে ইসরায়েল পুনরুদ্ধার করবে, যে মিলিটারি লিডার হবে। এ তো সারা পৃথিবীতে প্রেম ছড়ানোর কথা বলছে, এর বাক্যের সাথে কথাবার্তার সাথে মিলছে না, যে কারণে ক্রিশ্চিয়ানিটি ইহুদি ধর্ম থেকে আলাদা হয়ে গেল। আর প্রমাণ কি করে হলো যে ইনিই প্রফেট? জিসাসই যে প্রফেট, ভগবানের পাঠানো মানুষ, এটা প্রমাণ কি করে হলো? প্রমাণ হলো রিসারেকশন দিয়ে, যে ওনাকে যে মেরে ফেলা হলো তার 3 দিন পরে উনি আবার জেগে উঠলেন। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট ফিলোসফিক্যালি, যার জন্য ওই জিনিসটা বললাম আগে আর কি, এই জেগে ওঠা, একবার মরে যাওয়ার পরে আবার পুনর্জন্ম হওয়া, রিসারেকশন, এটা কিন্তু সেমিটিক রিলিজনের বিষয় নয়। তার আগে যত সেমিটিক রিলিজন হয়েছে, পরেও হয়েছে, পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম কনসেপ্টটাই পুরোপুরি ইন্দো ইউরোপিয়ান একটা ধর্মের কনসেপ্ট, যেটা সাইক্লিক মানেই পুনর্জন্ম আসবে, ইমমর্টালিটি অফ সোল, আত্মা অবিনশ্বর। তাই তো রিসারেকশন হচ্ছে, যে শরীরটাকে নষ্ট করে দিয়েছে, সেই শরীরে আবার নতুন আত্মা এসে আবার থাকে। তো আত্মা অবিনশ্বর না হলে তো এটা সম্ভব না। আত্মা অবিনশ্বর ধারণটাই ইন্ডো ইউরোপিয়ান রিলিজনের, কাজেই ওখান থেকে এসছিল। যাই হোক, এটাতে সুবিধে কি হলো, পল যখন এথেন্সে গেলেন তখন উনি প্রমাণ করতে পারলেন, কারণ এথেন্সে তখন ওই ইন্দো গ্রিক ফিলোসফি চলছে, গ্রিক দেবতাদের ব্যাপার চলছে। ওখানে উনি বললেন যে দেখো, এই জিসাস এসে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। ওরাও বুঝতে সুবিধা হলো যে হ্যাঁ, রিসারেকশন হয়েছে, ইত্যাদি হয়েছে। এই করে করে মধ্যযুগের সূচনা হলো, প্রায় 1000 যুগ বছর চললো, যখন ওই হেলেনিস্টিক গ্রিক ফিলোসফি পুরনো পিছিয়ে গেছে, প্লেটোর ইকোনমি বন্ধ করে দেওয়া হয়েছে, পড়াশোনা এবং জ্ঞানগম্যি যা হবে সব হচ্ছে ধর্মকেন্দ্রিক এবং চার্চের আন্ডারে। একদম এই 1000 বছর ধরে একটা চর্চা চললো, যে সময় নতুন করে কোনো ধর্মের বাইরে ফিলোসফি কিছু নেই। তার মধ্যে থমাস অ্যাকুইনাস বা অগাস্টাইন বলে যায় সেন্ট্রাল ছিলেন, এরা প্লেটোনিজমকেই, মানে প্লেটোর ধারণাকেই আবার ক্রিশ্চিয়ানিটিতে নিয়ে নেওয়ার চেষ্টা করছেন, অ্যারিস্টটলের ধারণাকে ক্রিশ্চিয়ানিটিতে নিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সবই হচ্ছে চার্চের আন্ডারে। নতুন ভাবনা কিছু আর প্রকাশ পাচ্ছে না, নতুন ফিলোসফি আর কিছু আসছে না। এই মতো অবস্থায় সোফি পেছন করতে করতে এবার অ্যালবার্ট বললেন, তুমি একটা চার্চে এসো, এর পরের যে ফিলোসফির পার্টটা সেটা তুমি চার্চে না এলে বুঝবে না। তো চার্চে নিয়ে গিয়ে এই ব্যাপারটা, ব্যাপারটা তুমি জানতে পারো চার্চে। হ্যাঁ, তো এবার চার্চে এলো সোফি, অ্যালবার্টের সাথে প্রথম দেখা হলো। তো অ্যালবার্ট তাকে বোঝানো শুরু করলো চার্চের গল্প নয়, মিডিয়েভাল পিরিয়ড বা মধ্যযুগ যেটা, সেটা তো রয়েছেই। এই সময়টা কাটতে, মধ্যযুগের যে একটা গ্যাপ ফিলোসফির, সেটা কাটতে লেগেছে একদম কিন্তু 14th শতাব্দীতে গিয়ে।
যখন রেনেসাঁ বা নবজাগরণ বা পুনর্জাগরণ হলো। পুনর্জাগরণের সময়টাতে কি হলো যে প্রথমত তো আবার বৈভব এসেছে ব্যবসা বাণিজ্য করে, হ্যাঁ, তো প্রিন্টিং প্রেস তৈরি হলো, গুটেনবার্গের প্রিন্টিং প্রেস তৈরি হলো, তাতে প্রথম বাইবেল টাইবেল ছাপা হলো। নলেজ, জ্ঞানটা আর কোনো মানে কিছু মুষ্টিমে মানুষের মধ্যে না থেকে সবার মধ্যে ছড়িয়ে যাওয়ার জায়গা তৈরি হলো, বই তৈরি হলো। এবং তখন আবার নতুন করে মানুষকে ইম্পর্টেন্স দেওয়া শুরু হলো, কারণ যতক্ষণ তুমি চার্চের আন্ডারে আছো তোমার কোনো তো গুরুত্বই নেই, ভগবান বলে দিয়েছেন ওই নিয়মে তুমি চলো, এবং যে যা জ্ঞান আছে ওদের মধ্যেই আছে, তুমি তোমার কাছে বিরাট জ্ঞান নেই যে তুমি প্রশ্ন করতে পারবে, রাইট? তো অবভিয়াসলি হ্যাঁ, এই পয়েন্টে এসে এটা তো তৈরি হলো যে আমি বাইবেল পড়ে আমার একটা ইন্টারপ্রিটেশন তৈরি করতে পারি। এর আগে অবধি তোমরা যা বলেছো ততটুকু ঠিক ছিল। ওকে, তো রেনেসাঁর সময় এই আবার গ্রিক ভাবনা চিন্তা খোঁজার সময় শুরু হলো। তারা শুরু করলেন যে গ্রিক ভাবনা চিন্তাকে আবার দেখি তো, প্লেটোকে আবার নতুন করে আবিষ্কার করা, ন্যাচারাল ফিলোসফারদের নতুন করে আবিষ্কার করা, সক্রেটিসকে নতুন করে, অ্যারিস্টটলকে নতুন করে আবিষ্কার করা, মানুষের গুরুত্ব আলাদা করে বোঝা, ইন্ডিভিজুয়ালিজমের প্রথম বীজ বপন হলো এই সময়। আমরা আগেও অনেকগুলো পডকাস্টে এটা কথা বলেছি যে ওই রিফরমেশন, মার্টিন লুথারের যিনি প্রোটেস্ট্যান্ট রিফরমেশন এনেছিলেন, রেনেসাঁ থেকেই জন্ম নেয়। সেটা হচ্ছে যে আমার সাথে ভগবানের সম্পর্ক, তার মাঝখানে মধ্যস্থতাকারী আমি চাই না। তো এই সময় আর্ট, কালচার ইত্যাদি শুরু হয়, আবার নতুন করে এলো। পুরো নবজাগরণটা আমরা জানি যে একটা বড় জায়গা যেখানে জ্ঞান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এগুলোর প্রকাশ পেল। এবং ওই রিফরমেশন বা রিফরমেশন তো কোনো বাংলা নেই বোধহয়, প্রোটেস্ট্যান্ট রিফরমেশন যেটাকে বলে, অর্থাৎ ক্রিশ্চিয়ানিটিতে যে ক্যাথলিক চার্চের আন্ডারে ওটাই একমাত্র ক্রিশ্চিয়ানিটি নয়, আমার স্ক্রিপচারটা পড়ে তৈরি করতে হবে নিজের ভাবনা, নিজের রিলেশনশিপ উইথ গড, এই জিনিসটাও তৈরি হলো। হ্যাঁ, এবং আর্ট আসার পেছনে, আর্টকে আরও ফ্লারিশ করার পেছনে আমার মনে হয় যে সেই সময় মানুষের এক্সপ্রেশন থ্রু ডিফারেন্ট মিডিয়ামস, যে আমার আইডিয়াটা কি, তো সেটা কোনো ছবি এঁকে হতে পারে, সেটা কোনো স্কাল্পচার তৈরি করে হতে পারে, এবং সেখানে প্রচুর আর্টিস্টের আমরা উল্লেখ পাই। তো তারা আমার মনে হয় এক্সপ্রেশনটা দেওয়া শুরু করলেন, আমরা এক্সপ্রেশনটা সমাজের সামনে রাখা শুরু করলেন। এরপরে একটা সময় যেটাকে আমরা বারুক পিরিয়ড বলি, যেটা আর্কিটেকচারেও দেখা গেছে। বারুক মানে হচ্ছে একটা মুক্ত যেটার শেপটা একটু ইররেগুলার, অর্থাৎ বারুক পিরিয়ডে এই আমাদের শেক্সপিয়ার বা ইত্যাদি এরা বারুক পিরিয়ডে এই সময় একই সাথে প্রকৃতি যে খুব সুন্দর এই জিনিসটাকে উদযাপন করা, এবং তার সাথে সাথেই মৃত্যুও যে রয়েছে, এই দুটো জিনিসের কম্বিনেশনই যে লাইফ, এই সুন্দর প্রকৃতি এবং মৃত্যুর মতো একটা ভয়ঙ্কর জায়গা, এই কম্বিনেশনটাকে বোঝার চেষ্টা করা, যে লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। এই যে শেক্সপিয়ারের এসব কথা বা এসব বাক্য, যে পৃথিবীটা একটা নাটকের ভূমি, এই ধরনের ভাবনা চিন্তা তৈরি হলো। এই সময় থেকে আমরা দেখছি যে পশ্চিমে দুটো জিনিস নিয়ে খুব কনফিউশন আবার তৈরি হচ্ছে। একটা হচ্ছে ওই ম্যাটার, আরেকটা হচ্ছে আইডিয়া। যেটা আগেও ছিল, এই সময় অনেক বেশি আরও লেখা শুরু হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন শুরু হচ্ছে, কোনটা আসল, ম্যাটার আসল নাকি চিন্তাটা আসল। পরবর্তী পুরো সময়টা যে দর্শনে গেছে এটা একটা বড় প্রশ্ন। কেউ কেউ বলেছেন যে দুটোই আসল, যেটাকে পশ্চিমী দর্শনের ভাষায় দ্বৈতবাদ বলে। রাইট, মানে দুটোই এক্সিস্ট করে এবং দুটোই আমরা মানে অ্যাকসেপ্ট করছি, দুটোই আমরা অ্যাকসেপ্ট করছি, দুটো আলাদা আলাদাভাবে দুটোই সত্যি। এটাকে ডুয়ালিজম বলে ওদের ভাষায়, দ্বৈতবাদ যেটা আর কি। কেউ কেউ বললেন যে না, এর মধ্যে যে কোনো একটা ঠিক আছে, আসলে অন্যটা তারই প্রতিফলন। আসলে এই পেনটা আছে বলেই আমি পেনটার কথা ভাবতে পারছি, সেম যেটা আগে ছিল সেটারই আরেকটা নতুন ইন্টারপ্রিটেশন তৈরি হলো। রাইট, এটাকে বলে মন। এবার যে কোনো এই দুটো আলাদা নয়, দুটো একই জিনিস। এটা হচ্ছে মনিজম বা অদ্বৈতবাদ পশ্চিমী দর্শনের ভাষায়। এবার যদি একটাই হয় তাহলে তারপরের প্রশ্ন হচ্ছে সেই একটাই কোনটা, সাবস্টেন্স বা ম্যাটার নাকি চিন্তা, আইডিয়া। তার মধ্যে কেউ কেউ বললেন যে ম্যাটারটাই আসল, কেউ কেউ বললেন না চিন্তাটাই আসল। তো এক্ষেত্রে প্রথম যে দার্শনিককে আছে তার নাম আমরা কম জানি, কিন্তু তার কথাটা খুব পপুলার,
সে হচ্ছে দেকার্তে, রেনে দেকার্তে। তো দেকার্তে প্রথম এলেন এর মধ্যে এই বারোক পিরিয়ডের সময় থেকে। দেকার্তের কথা হলো সব কিছুকে প্রশ্ন করো, প্রশ্ন করে বোঝার চেষ্টা করো যে কোনটা আসলে আছে, হোয়াট ডাজ এক্সিস্ট, আর কোনটা হচ্ছে আমরা ভাবছি আছে কিন্তু আসলে নেই। সার্টেন কোনটা, সার্টেন নলেজ পাওয়ার তো বুঝতে পারছি, কোন জ্ঞানটা আছে আসলে। ভাঙতে 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 উনি লাস্ট অবধি গেলেন যে প্রশ্ন করো, সব কিছুতে ডাউট করো। তারপরে উনি বের করলেন এটা যে আচ্ছা বুঝতে তো পারছি না, কিন্তু এটুকু বুঝতে পারছি যে প্রশ্নটা আমি করছি, তার মানে ভাবছি আমি, তাহলে অন্তত এটুকু তো নিশ্চিত যে আমি আছি। ঠিক, প্রশ্নটা করছে কে, আমি তো করছি, আমার মাথা থেকে আসছে, প্রমাণ হলো যে আই এক্সিস্ট। তো এখান থেকে ওই কজিটো এরগো সাম বা আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এই কথাটার উৎস হচ্ছে দেকার্তের এই ভাবনা চিন্তা যে প্রশ্ন করো, সব কিছুতে প্রশ্ন করতে হবে, ডাউট করো, যেটা কেউ বলে দিয়েছে হোয়াটসঅ্যাপে তাতেই বিশ্বাস করে নিও না, মানে হোয়াটসঅ্যাপ অনেক সময় ছিল না, আমি বলছি, সব কিছুকে ডাউট স্কেপটিসিজম দিয়ে দেখো এবং চিন্তা করে দেখো এটা সত্যি কি না। এবং সক্রেটিসের পুরনো ভাবনায় কেন বারবার প্রশ্ন করার ওই ভাবনাতেই ফিরে আসি আমরা। এবং দেকার্তে নিজের এক ডুয়ালিস্ট বা দ্বৈতবাদী ছিলেন, উনি মনে করতেন যে চিন্তা ভাবনা এবং বস্তু দুটো আলাদা আলাদাভাবে এক্সিস্ট করে। এই সময়কারী আরেকজন, তার নাম হচ্ছে, সে খুব ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে স্পিনোজা, পশ্চিমী দর্শনে খুব ইম্পর্টেন্ট নাম। স্পিনোজা বলতেন যে প্রথমত ইহুদি পরিবারে জন্ম, ওনাকে একসময় পরিবার থেকে এবং জায়গা থেকে বের করে দেওয়া হয়। উনি বলছেন যে এই স্ক্রিপচারে যা লেখা রয়েছে এগুলোকে তুমি যদি একেবারে আক্ষরিক অর্থে ধরতে চাও তাহলে সব ভুল হবে। জল ভেঙে তুমি চলে যাবে, জলে ছুঁয়ে দিলে পরে ওটা ওয়াইন হয়ে যাবে, হ্যাঁ, এগুলো সম্ভব না। মিরাকেল বলে কিছু হয় না নেচারে, প্রকৃতির নিয়মে চলে। উনি বললেন তারপরে প্রকৃতিটাই আসল, সাবস্টেন্সটাই আসল, প্রকৃতির নিয়ম বাঁধা আছে, সেই নিয়মের বাইরে কিছু নেই, এবং প্রকৃতিটাই ভগবান। প্রকৃতির সমস্ত যে এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃতি এটাই ভগবান, এর বাইরে কোনো ভগবান বলে কিছু নেই, আলাদা করে নয়, জিনিসটা এই প্রকৃতিটাই ভগবান। এটাকে পশ্চিমী দর্শনে প্যান্থিজম বলে, যেখানে প্রকৃতিকেই ভগবান মনে করা হয়। রাইট। তো স্পিনোজা এটাই বলতেন যে দেখো প্রকৃতিই ভগবান, প্রকৃতিই আমাদের মধ্যে ভাবনা চিন্তার উদ্রেক করে, তো কাজে ভাবনা চিন্তাটা আলাদা কিছু নয়, আমরাও প্রকৃতির পার্ট, এটা মানুষ্য শরীর, তার মধ্যেই ভাবনা চিন্তা তৈরি হচ্ছে, তার মধ্যেই জিনিস দেখছি সেখান থেকে, কাজেই শেষ অবধি এটাই সত্যি, ভাবনা চিন্তাটা আমরা করতে পারছি প্রকৃতির জন্য, তো প্রকৃতিটাই সত্যি, প্রকৃতিই ভগবান। এই হচ্ছে স্পিনোজা। এবং উনি এটা বললেন যে দেখো প্রকৃতির নিয়ম তো ভাঙা যায় না, প্রকৃতির নিয়ম তো রয়েছেই, যা নিয়ম রয়েছে তাই, মানে এই পেনটা যদি আমি এখান থেকে ফেলি এটা নিচেই পড়বে, কারণ গ্র্যাভিটি রয়েছে। এবার যদি কেউ এসে বলে না আমি ভগবানের আশীর্বাদ পুষ্ট, আমি এখানে পেনটা রেখে দিলে এটা এখানেই থেকে যাবে, এটা কোনোদিনও ঘটবে না, কারণ প্রকৃতি ভগবান, প্রকৃতির নিয়ম সে ভাঙতে পারে না। কারণ ভগবান যদি প্রকৃতি হয় তাহলে সেই নিয়ম বানিয়েছে, তার নিয়মে সে যদি, এবং সে যদি তার মধ্যে কোনো ফ্ল না থাকে, ভগবানের মধ্যে তো কোনো দোষ নেই, তাহলে তার নিয়ম ভাঙবো কি করে? আমি উড়ে যেতে পারি না তো কোনোদিনও, কারণ ওটা সম্ভব না, ওটা প্রকৃতির নিয়মের বাইরে। এই পেনটাকে ছেড়ে দিলেও কোনোদিনই উড়ে যেতে পারবে না তুমি ভগবানের আশীর্বাদ পুষ্ট হলেও। এ হচ্ছে স্পিনোজা। তো এই বারোক পিরিয়ড গেলে এর পরের আবার একটা এরা তৈরি হলো, সেটাকে মূলত ব্রিটেনে তৈরি হচ্ছে, সেটাকে এম্পিরিসিস্ট এরা বলে। এম্পিরিসিস্ট মানে আমি যা দেখবো তাতেই শুধু বিশ্বাস করব, তার বাইরে কিছু আছে বলে আমি বিশ্বাস করবো না, তার বাইরে কিছু আছে যদি কেউ বলে সেটা ফেক নলেজ। ওই আবার একটা হিন্দি সিনেমার আমি রেফারেন্স দিই, আঁখো দেখি বলে একটা সিনেমা তৈরি হয়েছিল সঞ্জয় মিশ্রা, যেটাতে অভিনয় করেছিলেন। ওখানে উনি যেই ফিলোসফির থেকে ওটা অনুপ্রাণিত সেটা হচ্ছে এই এম্পিরিসিস্ট ফিলোসফি, যে আমি নিজে চোখে যেটা দেখবো না, মানে নিজে যেটা সেন্স করতে পারবো না সেটাকে আমি বিশ্বাস করবো না। যেমন ওখানে একটা কথা বলার লাইন ছিল খুবই ইম্পর্টেন্ট, মানে ফিলোসফিক্যালি খুব সুন্দরভাবে করা ছিল আঁখো দেখিতে, যে ও গিয়ে জিজ্ঞেস করেছে যে दो पैरेलल लाइन कहाँ जाते, इन्फिनिटी में जाके मिल सकते हैं, आपने देखा है? बोलते ये कैसा क्वेश्चन है,
বলে নেই দেখা তো নেই মানুঙ্গা, হ্যাঁ এরকম একটা জায়গা থেকে ওখানে প্রশ্ন করা। একদমই। তো ওই আঁখো দেখির ওটা হচ্ছে এম্পিরিসিসদের। এখানে এখানে এই জন লক, যার নাম খুব প্রচলিত, তিনি প্রথমে বললেন যে বাকি সব ফেক নলেজ, যেটা সেন্স দিয়ে বুঝতে পারছো সেটাই। তবে উনি এটা বলেছিলেন যে দেখো, কিছু জিনিস আছে যেটা আমার জন্যে যা সত্যি তোমার জন্যও তাই সত্যি। যেমন এই ধর, আবার পেনে আসে, এই পেনটা গোল, এই পেনটা দেখা যাচ্ছে ক্যামেরায়, পেনটা মানে এমনি গোল, আমার জন্যও এটা গোল, তোর জন্যও এটা গোলই, এটা কখনো চৌকোনো হবে না। অন্য কেউ যদি বলে চৌকোনো তাহলে তো হবে না। অর্থাৎ যে জিনিসটাকে আমরা মাপতে পারবো সেই ধরনের একটা নলেজ আছে, এবং এইটা প্রত্যেকের চোখেই এক। কোনো জিনিসের ওজন যা, সেটা সারা মানে ওজন বা ভর যা সারা পৃথিবীতেই তাই। ঠিক, এটাকে বলে প্রাইমারি নলেজ। কিন্তু তার বাইরে অনেক জিনিস আছে, যেমন ধর তো বিরিয়ানি বানালি, আমি খেলাম, আমার টেস্টি লাগলো, আরেকজন খেলো তার টেস্টি নাও লাগতে পারে, তার মানে কি বিরিয়ানিটা এক্সিস্ট করছে না? করছে তো, কিন্তু এটা সেন্সেশনের জন্য, প্রত্যেক মানুষের মধ্যে আলাদা আলাদা হবে। বলে দুটোই নলেজ। কিছু জিনিস আছে আমরা মাপতে পারি, কিছু জিনিস আছে আমরা মাপতে পারি না, কিন্তু যেটা সেন্স দিয়ে বোঝা যায় সেটাই। এরপরে আরেকজন ডেভিড হিউম, তিনি বললেন যে এবার এখানে একটা সমস্যা তৈরি হলো। সমস্যাটা হচ্ছে যে তাহলে আমরা কল্পনাটা করছি কী করে? ধর স্বর্গের কল্পনা, স্বর্গ তো কেউ সেন্স করেনি, বা পরি, একটা মানুষ যার পাখা রয়েছে, হ্যাঁ পাখা বা কি যেন বলে ওটাকে, হ্যাঁ উইংস, ডানা রয়েছে, এটা তো কেউ দেখেনি, এটা কল্পনাটা হচ্ছে কি করে? ঠিক, সমস্যা তো। ঠিক, ভাবনা চিন্তা সবই যদি প্রকৃতি হয়, সবই যদি ওখান থেকেই আসে, তো যেটা আমি দেখিনি সেটা যদি ঠিক না হয়, তাহলে এটার কল্পনাটাও তো ঠিক আসবে না। স্বপ্নে আমরা এমন এমন জিনিস দেখি যেটা বাস্তবে এক্সিস্ট করে না। আমি তো স্বপ্ন দেখতেই পারি যে আমি উড়ছি, কি করে দেখলাম? তাই না? বা কেউ তো কল্পনা করেছে যে একটা জলের গ্লাসে জল ছুলে ওটা ওয়াইন হয়ে গেল, কি করে হলো? ভাবনাটাই এলো করতে। তো ডেভিড হিউম সেখানে এসে বললেন যে না, এটা কি হচ্ছে, বিভিন্ন ভাবনা আমাদের মিশছে একটার সাথে আরেকটা, তখন তৈরি হচ্ছে। আমি একটা পাখিকে উঠতে দেখেছি, তার ডানা আছে, একটা মানুষকে দেখেছি, এ দুটো মিলে গেছে মাথার মধ্যে, তাই একটা পরীর সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে একটা মূল প্রশ্ন, যে স্বর্গের কল্পনা বা যে ভগবানের কল্পনা আমরা করছি মানুষরা, সেটাও কিন্তু সেন্সের মধ্যে থেকেই করছি। আমরা এমন কোনো স্বর্গ বা এমন কোনো ভগবানের কথা ভাবতে পারছি না যেটা আমাদের সেন্স দিয়ে বোঝা যায় না। মানুষের ভগবানকে দেখতে মানুষের মতো, মানুষের ভগবানের ব্যবহার মানুষের মতো, ঠিক, যে ধর্মেই হোক না কেন। আমাদের রাগ হয়, ভগবানেরও রাগ হয়, ভগবান রুষ্ট হন। হ্যাঁ, কল্পনা করে হয়েছে যে হ্যাঁ ভগবানের 10টা হাত, কিন্তু হাতই, ওখানে একটা নতুন কোনো অঙ্গ নেই কোনো ভগবান। তো উনি বলছেন যে কল্পনাটা, এগুলো হচ্ছে ফেক নলেজ, যেখানে বুঝতে হবে যে একটা কোনো দুটো তিনটে সেন্সেস মিলে একটা জিনিস তৈরি হচ্ছে, এগুলো ফেক নলেজ। তবে ডেভিড হিউম এটাও বলতেন যে তার মানে এই নয় যেই সেন্স আমার নেই সেই সেন্সের জিনিসকে আমি অস্বীকার করব। হতে পারে এই সেন্সটা আমাদের তৈরি, মানে যেমন ইনফ্রারেড আমি দেখতে পাই না, কিন্তু এটা এক্সিস্ট করে। ইনফ্রারেড তো আছে, আলট্রাসাউন্ড শুনতে পাই না, কিন্তু আলট্রাসাউন্ড তো রয়েছে। ঠিক। তো ডেভিড হিউম সেই সময় কিন্তু বলেছিলেন যে যেই সেন্স আমার নেই তার মানে যে সেটা এক্সিস্ট করে না এটা নয়। আজকের দিনের সায়েন্স, আজকের দিন অবধি যা আমার ইকুইপমেন্ট রয়েছে তাই দিয়ে আমি সেটাকে সেন্স করতে পারছি না বলেই সেটা যে নেই এটা বলার কোনো জায়গা নেই। হ্যাঁ, যারা থিওসফিক্যাল সোসাইটির লোক বা যারা থিওসফি নিয়ে চর্চা করেন, তারা মানে ভূতের এক্সিস্টেন্স বা আত্মার এক্সিস্টেন্স নিয়ে এই সেম কথাটাই বলেন। হ্যাঁ, যেমন এজন্যেই ডেভিড হিউম কিন্তু অ্যাথিস্ট ছিলেন না বা নিরীশ্বরবাদী ছিলেন না। উনি বলতেন আমি সেন্স করিনি ভগবান, তার মানে যে নেই আমি বলছি না, অস্বীকার আমি করছি না। ওই একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে যে নিউটনের বাড়িতে একজন অন্য কোনো বিজ্ঞানী এসছেন, যাওয়ার সময় দেখছেন যে একটা ওই ঘোড়ার খুর লাগানো রয়েছে। ওদের বিশ্বাস যে ঘোড়ার খুর থাকলে পরে ভালো হয়, যাত্রা ভালো হয়। তো তখন যাওয়ার সময় বলছেন নিউটনকে যে আপনি একজন বিজ্ঞানী, আপনি এরকম ঘোড়ার খুর লাগিয়ে রেখেছেন, কেমন করে, কীভাবে সম্ভব?
বিশ্বাস করেন এটাতে? তো নিউটন বলছিলেন তাকে, শোনা কথা আর কি, যে না, তবে আমি শুনেছি যে বিশ্বাস না করলেও এটা কাজ করে। আচ্ছা, বাহ। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, যেটা আমি দেখিনি তার মানেই ওটা নেই এরকম কিছু নেই। আমি তো আইসল্যান্ড দেখিনি, অ্যান্টার্কটিকা আমি দেখিনি, ছবি দেখেছি, হতে পারে ওগুলো সবই মফট, কিন্তু তার মানে অ্যান্টার্কটিকা নেই এটা তো নয় একদম। তো এটা হচ্ছে ছিল, এই জন্য উনি নিরীশ্বর, উনি অ্যাগনস্টিক ছিলেন। উনি বলতেন যে প্রথমত কাজ হচ্ছে আমাদের প্রশ্ন করে যাওয়া, কোনটা ফেক নলেজ সেটাকে বোঝা, কিন্তু তার মানে এটা নয় যে জিনিসটা নেই বলে। তো এবার সোফিদের জীবন কিন্তু দুর্বিষহ ইতিমধ্যে, ওই প্লেন উড়ে যাচ্ছে, যখন তখন ঝড় নেমে আসছে, বুঝতে পারছে না ওরা কি হচ্ছে। এই সময় একজন দার্শনিকের কথা বলা হলো, তার নাম হচ্ছে বার্কলে, ইনিও এম্পিরিসিস্ট। কিন্তু ইনি প্রথম যিনি বললেন ওই দুটো জিনিস এক, যে ওই ম্যাটার, পেন এবং পেনের চিন্তা, তার মধ্যে একটাই সত্যি, সত্যিটা হচ্ছে চিন্তা, জিনিসটা নেই। উনি বললেন এমন তো হতে পারে যে আমরা অন্য কারো নভেলের একটা ক্যারেক্টার। জিন্দিগি কে রং মঞ্চ মে হাম সব কাঠপুতলিয়া বাবু মশাই, ওই ব্যাপারটা হতেই তো পারে যে আমরা একটা নভেলের ক্যারেক্টার, আমরা নিজেরাও জানি না। আমরা সবাই ব্রহ্মার কল্পনা, যেটা ইন্ডিয়ান এতে রয়েছে, মায়া, আমরা স্বপ্নের মধ্যে রয়েছি, আমরা আসলে স্বপ্নের ক্যারেক্টার। একটা আরেকটা কনসেপ্ট আছে যে স্বপ্নটা যেটা যখন দেখি আমরা, ওইটাই কি আমাদের আসল লাইফ, আর এটা ওইখান থেকে কি আমরা এটা দেখছি? হতে পারে। এই পর্যায়ে এসে দেখা গেল হিলদে বলে আসলে একটা মেয়ে আছে, গল্পটাতে আমরা ঢুকছি। হিলদের আসলে বাবা আছে যে রাষ্ট্রসংঘে কাজ করে, বাবার ছুটিতে আসতে পারছে না ওর জন্মদিনে, তাই গিফট হিসেবে ওকে একটা নভেল লিখে পাঠিয়েছে, যেই নভেলের ক্যারেক্টার হচ্ছে সোফি। তো এতক্ষণ আমরা সোফিকে ভেবে চলছিলাম, এই বইয়ের মাঝামাঝি এসে আমরা দেখলাম যে সোফি আসলে একটা নভেলের ক্যারেক্টার, ও নিজেও জানতো না, সোফি এবং অ্যালবার্ট দুজনেই। তার মানে এই কনসেপ্টটাকেও এখানে ওইভাবে বোঝানো হয়েছে। আচ্ছা, বুঝলাম। এর পরের যে পার্টটা, সেখানে সোফি আর অ্যালবার্ট এবার চেষ্টা করছে আমরা বেরিয়ে কী করে যাবো। হিলদে পড়ছে, হিলদেরও খুব খারাপ লাগছে, কারণ ওর বাবা ওভাবেই লিখেছে নভেলটা, যে সোফিরা বেরোনোর চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, বলছে যে এই হিলদের বাবা আমাদের সাথে ভুলভাল কাজ করছে, হ্যাঁ, আমাদের পৃথিবীটাকেই বদলে দিল। হিলদেরও মনে হচ্ছে সত্যি তো, সোফি যদি আসলেই একটা মেয়ে হয় কি সমস্যায় পড়েছে ভাবো তো, আমরা এতক্ষণ যেটা ভাবছিলাম। তো হিলদেরও মনে হচ্ছে সোফির সাথে যদি দেখা করা যেত, আমি বাবার হয়ে ক্ষমা চেয়ে নিতাম, আর বাবাকে আমি বলবো এলে পরে যে তুমি এটা কী করেছো সোফির সাথে। আর দিকে সোফি আর অ্যালবার্ট যারা দুজন, এরাও ভাবছে যে কী করে এই নভেল থেকে আমরা বেরোবো, আমরা তো কাল্পনিক চরিত্র, কিন্তু তাই বলে কি আমাদের অধিকার নেই, আমাদের ইন্ডিপেন্ডেন্স নেই। তো এরকম একটা অবস্থা। এরপরে আমাদের দর্শনের যাত্রা চলছে, সেখানে আরও একটা সময় এলো যেটাকে ফ্রেঞ্চ এনলাইটমেন্ট বলে, ওই ফ্রেঞ্চ ফরাসি বিপ্লবের সময় যেটা আর কি। সেখানে অথরিটিকে প্রশ্ন করা শুরু হলো, সমাজের নিয়মকে প্রশ্ন করা শুরু হলো, এবং রুশো এলেন তখন, যে রুশোর কথা আমরা আগেও বলেছি। রুশো এসে বললেন যে আসলে নেচারে আমরা সব সমন্বয়ভাবেই ছিলাম, সব সৌহার্দ্যপূর্ণ ব্যবহারই ছিল, আমাদের আসল কালচারটা সেটা, কাজেই প্রকৃতির কাছে ফিরে যাও। এই ফ্রেঞ্চ রিভলিউশনের সময় প্রকৃতির কাছে ফিরে যাওয়ার একটা জায়গা তৈরি হলো, এবং যুক্তি দিয়ে ভাবনা চিন্তা, সেখান থেকেই আবার ইন্ডিভিজুয়ালিজম এবং হিউম্যান রাইটস খুব ইম্পর্টেন্ট হয়ে উঠলো। যে এবং ফ্রেঞ্চ রিভলিউশনের সময়টাতে মূলত আমরা এটাই দেখতে পাচ্ছি যে সবাই খুব অধিকার নিয়ে সচেতন হয়ে উঠছে। তারপর এই সময় থেকেই জন্ম নিলেন কান্ট, যিনি বললেন যে না, প্রতিটা মানুষের মধ্যেই এই ক্যাপাবিলিটি বা এই সক্ষমতা আছে যে তারা ভালো এবং ঠিক এবং বেঠিক আলাদা করতে পারে। আমার 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 ভালো হবে কিনা বা আমার খারাপ হবে কিনা, বা সমাজের ভালো হবে কিনা সমাজের খারাপ হবে কিনা, এসবের বাইরে গিয়েও এথিক্যাল ডিসিশন নেয়ার। আমরা জাস্টিসের এপিসোডে নিয়ে দীর্ঘ কথাবার্তা বলেছি। জাস্টিস এপিসোডটা এখানেই আছে আমাদের চ্যানেলেই, পারলে গিয়ে দেখবেন। জাস্টিস নিয়ে এই ইমানুয়েল কান্টের ব্যাপারে অনেকটা কথা বলেছি আমরা। হ্যাঁ, এই একটা সময় নিৎসে এলেন জার্মানিতে। নিৎসে বললেন যে ভগবান মরে গেছে,
মানে ভগবান মরে গেছে মানে উনি একটা কুশপুত্তলিকা টাইপের একটা বানালেন, কারণ সবাই শুধু এটা কেন হচ্ছে ভগবানের ইচ্ছে, ওটা কেন হচ্ছে ভগবানের ইচ্ছে। উনি একদিন একটা কুশপুত্তলিকা বানিয়েছেন, এটা হচ্ছে ভগবান, চৌহদ্দিতে নিয়ে গিয়ে ওটাতে আগুন লাগিয়ে দিয়েছে, এই আমি ভগবানকে মেরে ফেললাম, এবার বলো। আর ওনার কোনো রুল টুল নেই, এবার নিজের রুল বানাতে হবে। তো এই উনি ভগবানকে মেরে বললেন এবার মানুষকে নিজের রুল বানাতে হবে, সে নিচ্ছে। তারপরে এলো রোম্যান্টিক্সের যুগ, রোম্যান্টিসিজম। যেটা রোম্যান্টিসিজম কি, সেখানে আর্টকে খুব গুরুত্ব দেওয়া হলো, এটা আবার তোদের খুব ভালো লাগবে। সেখানে রোম্যান্টিক্স যারা, তারা বললেন যে পৃথিবীকে বদলাতে পারে আর্টিস্টরাই। ঠিকই বলেন। কারণ পৃথিবীটা যেমন বা এই নেচারটা যেমন, তার বিপরীতে গিয়ে বা তার নিয়মগুলোকে ভেঙে, সমাজের, মূলত প্রকৃতির নিয়ম তো নয়, কিন্তু সমাজের নিয়মকে ভেঙে যে ফেলা যায়, এটা একমাত্র আর্টিস্টরাই পারেন। এই কল্পনা শক্তিটা খুব গুরুত্বপূর্ণ। তো সেখান থেকেই ওই ধর ওই যেমন ভ্যান গগ, হঠাৎ সে কল্পনা করলো যে আকাশের তারাগুলো গোল 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 হয়ে গেছে। হ্যাঁ, বা তার অনেক পরে সাররিয়ালিস্ট মুভমেন্টটা যখন পরে দালি এসছে, ঘড়িগুলো গলে গলে পড়ে যাচ্ছে, সময় গলে যাচ্ছে, অদ্ভুত ভাবনা, কিউবিজমের। হ্যাঁ, তো সবাই রোম্যান্টিসিজমের না, কিন্তু ওখান থেকেই জন্ম ব্যাপারটা যে প্রকৃতির নিয়মকে ভেঙে ফেলো। বিটোফেন, একটা ধরনের মিউজিক তৈরি হতো ওয়েস্টার্ন ক্লাসিক্যালি, বিটোফেন এসে উলট পালট করে দিলেন মিউজিকটাকে, স্ট্রাকচারটাকে উলট পালট। তো এই রোম্যান্টিক্সের, এবং তারা বলতেন যে না, ল্যাদ খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর্টিস্ট যারা, শিল্পী যারা হবেন, তারা ল্যাদ ট্যাদ খাবেন, খেয়ে তারা জীবনটাকে অন্যভাবে দেখতে শিখবেন। সমস্ত নিয়মের বাইরে গিয়ে কিছু কল্পনা করা যায়, এই জিনিসটা তারা ভাবতে পারবেন। এবং তার সাথে সাথে আরেকটা জিনিসেরও সৃষ্টি এনারা করলেন, মানে ভাবলেন, সেটা ওনারা বললেন যে একটা ওয়ার্ল্ড স্পিরিট, বিশ্ব চেতনা বলে একটা বিষয় আছে। এটা দীর্ঘকাল ধরে চলে আসছে, বিশ্ব চেতনা, এবং সেটাকে খুঁজে বের করতে হবে। সমস্ত পৃথিবীটা, সমস্ত মানুষ একটা বিশ্ব চেতনায় জুড়ে আছে, কানেক্টেড, এবং সুতোর মতো একটা কিছু আছে প্রত্যেকটা মানুষ, সবাইকে জুড়ে রেখেছে, এবং এটা বহমান একটা বিষয় সেখানে। এবং তারা সেটা খুঁজতে গিয়ে বললেন, সেটা খুঁজতে গেলে পরে একজন দুজনের আবিষ্কারে খুঁজো না। আমাদের যে লোক গাথায় রয়েছে, আমাদের যে লোক সঙ্গীত রয়েছে, সেখানে এই বিশ্ব চেতনাটা পাওয়া যায়, কারণ ওটা বহুকাল ধরে বহু মানুষ সৃষ্টি করেছে। তো এইসব নিয়ে একটা রোম্যান্টিক পৃথিবীর কল্পনা রোম্যান্টিক্সরা করছেন। তারপরে আর দুজনের কথা রয়েছে খুব ইম্পর্ট্যান্ট। একজন হচ্ছে হেগেল। মানে একটা হেগেলকে নিয়ে প্রচুর কথাবার্তা হয়। হেগেল বলেছিলেনটা কি মূলত, আমরা প্রথমে বলেছিলাম যে যেহেতু চিন্তাভাবনা করতে, দার্শনিক চিন্তাভাবনা করতে কোনো টুল লাগে না, বসে বসে চিন্তা করলেই হয়, যুক্তি দিয়ে একটার পর একটা ভেঙে ভেঙে চিন্তা করলেই হয়। তো এটা তো যবে থেকে হোমোসেপিয়েন্স হয়েছে এবং সভ্যতায় আছে তখন থেকেই রয়েছে। কাজেই প্লেটোরটাও আজকেও প্রাসঙ্গিক, এবং হিউমেরটাও আজকেও প্রাসঙ্গিক, স্পিনোজারটা আজকেও প্রাসঙ্গিক। এটা এমন নয় যে একটার পর একটা এসছে এবং যেটা শেষ সেটাই শেষ সত্য। এবং দেখাও গেছে যে পরবর্তীতেও আগের ফিলোসফিকেই আবার রিডিসকভার করা হচ্ছে, রিটেল করা হচ্ছে, নতুনভাবে নতুন ইন্টারপ্রিটেশন করা হচ্ছে। এই ভাবনাটাতে হেগেলের আপত্তি ছিল। হেগেল বলতেন যে না, চরম সত্য বা শেষ সত্যতে পৌঁছানো, সব দার্শনিক কি চেষ্টা করছে, শেষ সত্যিটা কি, আমি কোত্থেকে এসেছি, ভগবান আছেন কি না, জ্ঞান মানে কি, এই তো শেষ সত্যিটা কি আসলে। হেগেল বলতেন শেষ সত্যি অবধি আমরা কোনোদিনও পৌঁছতে পারবো না, এটা একটা নদীর মতো। কিন্তু এই শেষ সত্যিতে খোঁজার যে ইচ্ছেটা বা খোঁজার যে প্রক্রিয়াটা, এটাই আসল। এবং সেটা বিভিন্ন সময়ে একটা বহমান নদীর মতো চলে এসছে, ধীরে ধীরে বাড়ছে। মানে উনি বলতেন যে হিউম যেই সময় বা স্পিনোজা যেই সময়ে দাঁড়িয়ে যেই ভাবনাটা ভাবছেন, সেই সময়ের পরিপ্রেক্ষিতে ওই ভাবনাটাই ঠিক, কিন্তু তার মানে ওটা শেষ সত্যি নয়। তারপরে আরেকজন দার্শনিক এসে অন্য কিছু একটা ভাবছেন, তার সমাজ, তার সময়ের পরিপ্রেক্ষিতে ওই ভাবনাটা ঠিক, কিন্তু সেটাও শেষ সত্যি নয়। ঠিক যেমন একটা নদী, সে ধর গঙ্গা নদী রয়েছে, গঙ্গা নদী ঋষিকেশে ওটা গঙ্গা নদী, আবার ডায়মন্ড হারবারে যখন ওটা মিশে যাচ্ছে বা বাংলাদেশের পদ্মা হিসেবে যখন বইছে তখন ওটা ওই একই নদী।
কিন্তু কোনো একটা পয়েন্টে বলতে পারবি না তো যে এটাই গঙ্গা নদী, এর পায়ের এদিকটাও গঙ্গা নয় ওদিকটাও গঙ্গা নয়। হেগেলের কনসেপ্টটা ছিল এটা, যে হিস্টোরিক্যালি এই যে হিস্ট্রি, এই যে ইতিহাসের মধ্যে দিয়ে যে জ্ঞানের বহমানতা, এই বহমানতাটাই হচ্ছে শেষ সত্যি। তার বাইরে কোনো শেষ সত্যি অবধি পৌঁছানোর ইচ্ছেটাই আসল। এবার কীভাবে এগোয় এটা, সেটাও উনি বলেছেন ডায়ালেকটিক্সের মাধ্যমে। ডায়ালেকটিক্সটা কি, খুব সহজ ভাষায় বলতে গেলে, ধর পারমেনিডেস বলতেন যে সব কিছুই যা ছিল তাই আছে, কোনোদিন কিছু চেঞ্জ হয়নি। তারপরে আরেকজন এসে বললেন না, সব কিছুই বহমান, কোনো কিছুই চিরকালীন নয়। প্রথমটাকে বলছেন থিসিস, তারপরেরটা অ্যান্টিথিসিস। এবার দুজনকে মিলিয়ে তৃতীয়জন এসে বলবেন দেখো এটাও ঠিক ওটাও ঠিক। কিভাবে, যেটা পরে এসে আরেকজন বললেন যে না, কিছু জিনিস আছে যে আর্থ ওয়াটার ইত্যাদি, এটাকে বলেন সিনথেসিস, মানে আগের থিসিস এবং অ্যান্টিথিসিস এর দুটোকে মিলিয়ে আরেকটা ভাবনা তৈরি হলো, যেটা ওই দুটো ভাবনাকেই অ্যাকোমোডেট করলো, কিন্তু কোনো ভাবনাকেই ডিসকার্ড করলো না, নষ্ট করে দিল না, দুটো ভাবনার ফসল হিসেবে আরেকটা ভাবনা উঠে এলো, এটা সিনথেসিস। এবার এটা থিসিস হলো, আরেকজন এটার উল্টো দিকে আরেকটা কথা বলবে, তারপরে ওটা আরও এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়াটাই হচ্ছে মূল কথা। এর এগেনস্টে বা এর পরে কার্কগার্ড বলে আরেকজন এলেন। উনি বললেন এসব যখন আমি জলে ডুবছি, ওই অ্যাজ গুড অ্যাজ ইট গেটস বলে একটা সিনেমা আছে, ওখানে একটা অদ্ভুত ডায়ালগ রয়েছে যে সি আই এম ড্রাউনিং অ্যান্ড ইউ আর এক্সপ্লেনিং ওয়াটার। যখন একটা মানুষ ডুবছে তখন তাকে জল নিয়ে জ্ঞান দিতে যেও না। কার্কগার্ড বলতে যে বিশ্ব চেতনাটা এসব কি, মানে বেশি কথা বলছো তোমরা, ওয়ার্ল্ড স্পিরিট কিছু নয়। আসল কথা হচ্ছে আমি কি এক্সপিরিয়েন্স করছি। আমি মানুষ হিসেবে, প্রত্যেকটা মানুষের এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা মানুষের ভাবনা আলাদা। ভগবানকে বোঝা, ঈশ্বরকে বোঝা বা সত্যিকে বোঝা, এটা প্রত্যেকটা মানুষ নিজের মতো করে ভাবে, নিজের মতো করে বোঝে। এটার কোনো থিওরি সম্ভব নয়, এটাই শেষ সত্যি। তোমরা বলে দিলে বিশ্ব চেতনায় এটা এসেছে, এভাবে ভগবানকে ভাবতে হয়, এটা হয় না। প্রত্যেকের নিজস্ব ভাবনা থাকবে, প্রত্যেকের নিজের মতো করে। এই যে ফিলোসফির বহমানতা, এটা প্রত্যেকের নিজের মধ্যে এই প্রশ্নোত্তরটা চলছে জন্মের সময় থেকেই। এবং আমার যেটা সত্যি তোর সত্যি সেটা নাও হতে পারে। একদম আমার সাথে আমার ভগবানের বা ঈশ্বরের বা সৃষ্টিকর্তার যেই সম্পর্ক আমি স্থাপন করতে পারছি বা পারছি না, তোর কাছে সম্পূর্ণ আলাদা। সেটা ফেইথ, বিশ্বাস সম্পূর্ণ আলাদা। কাজেই ওভাবে কার্কগার্ড বলতেন যে ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্সিয়ালিজম, এই যে আমি আছি, একজন মানুষ হিসেবে আছি, আমার এই থাকাটা ইম্পর্ট্যান্ট, আমার এক্সিস্টেন্সটা, আমার অস্তিত্বটা ইম্পর্ট্যান্ট। আমার সাথে সমস্ত পৃথিবীর কী রিলেশনশিপ, আমার সাথে প্রত্যেকটা সেন্সেসের কী রিলেশনশিপ, আমার সাথে ঈশ্বরের কী রিলেশনশিপ, সেটা ইম্পর্ট্যান্ট। এটাকে থিওরাইজ করে সবার জন্যে এটা করাটা ভুল হবে। প্রত্যেকটা মানুষের গুরুত্বটা উনি এভাবে এক্সিস্টেন্সিয়ালিজম দিয়ে বোঝাটার চেষ্টা করেছিলেন। এবং সোফি এখন কোথায়, তাহলে কি অবস্থা ফাইনালি? সোফি আর অ্যালবার্ট কোনো না কোনোভাবে ওই রাষ্ট্রসংঘের যে বাবা, তার চোখ এড়িয়ে হিলদের সাথে দেখা করতে পৌঁছে গেছে, উপন্যাস থেকে বেরিয়ে। হিলদেও মোটামুটি ব্যাপারটা জানে যে একটার পর্যায়ের পর থেকে আমি আর খুঁজে পাচ্ছি না সোফিকে, কারণ নভেল তো শেষ। ওর বাবা ওকে কারণ বাবা চলে এসছে, নভেল শেষ করে ফেলেছে, এবার সোফি আর অ্যালবার্টের হবে কি? ওর বাবা তো ওদেরকে নিয়ে ভাবছে না। এই সুযোগে সোফি আর অ্যালবার্ট বেরিয়ে এসছে নভেল থেকে, বেরিয়ে এসে টুকটুক করে পৌঁছেছে একটা জায়গায়, এবং পৌঁছে দেখছে যে আসলেই হিলদে বলে একটা মেয়ে আছে, যাকে এতদিন সোফিরা ভাবতো যে কাল্পনিক, দেখা যাচ্ছে ও তো আসল। আর সোফিদের মনে হচ্ছে আমরাও আসল। দূরে দেখছে যে বাগানে হিলদের বাবা হিলদেকে ওটা নিয়ে কথা বলছে, আর এরা এখানে দূরে দাঁড়িয়ে মুচকি আসছে। দেখো বেরিয়ে তো এলাম নভেল থেকে, আমরাও আসল, আমাদেরও এক্সিস্টেন্স আছে। বেশ, একটা লম্বা দীর্ঘ আলোচনা অ্যাবাউট অনেক রকম আইডিয়া। ফিলোসফি তো আইডিয়াই, এবং আইডিয়া এক্সিস্ট করে, এই কথাটাও বারবার বিভিন্ন ফিলোসফার বলেছে। আমার মনে হয় সোফিস ওয়ার্ল্ড বইটা যে কারো পড়া উচিত, ঠিক এই কারণে যে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে আমাদের তো নিজস্ব ভাবনা আছে, এটা আমরা জানি এবং আমরা ভাবি। এরকম প্রচুর মানুষ আছে যারা হয়তো নিজেদের ভাবনা সম্পর্কে খুব বেশি কি বলবো, যেরকম অবগত নয়, এবং
হতে পারে যেমন বিভিন্ন ফিলোসফার বলেছেন অত ভেবে লাভ নেই, তাদের পার্সোনাল ফিলোসফি সেটাই হতে পারে। সো আমার মনে হয় আজকের এপিসোড থেকে আমি একটা জিনিস বলি এখানে, তুই কনক্লুড করার আগে, সেটা হচ্ছে যে ফিলোসফি আমরা পড়বো কেন? আমার কোনোদিনও প্রয়োজন পড়েনি, মনে হয়েছে প্রয়োজন পড়েনি, কিন্তু এই ভাবনা চিন্তাগুলোর মধ্যে দিয়ে গিয়ে বোধহয় আপনারাও খানিকটা এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন যে মানুষকে মানুষ করছে কিন্তু ভাবনা চিন্তাই। কারেক্ট। শুধুমাত্র আহার নিদ্রা মৈথুন তো জন্য তো মানুষ তৈরি হয়নি, মানুষকে এই ভাবনার ফ্যাকাল্টিটা, চিন্তাভাবনার ফ্যাকাল্টিটা রয়েছে বলেই আমরা মানুষ। ঠিকভাবে যুক্তিযুক্তভাবে চিন্তা করাটা খুব গুরুত্বপূর্ণ নিজের জন্য, নিজের হ্যাপিনেসের জন্য এবং সমাজে বেঁচে থাকার জন্য এবং নিজের মনুষ্য জন্ম সার্থক করার জন্য। কারেক্ট। কাজেই মানুষ কি ভেবে এসছে সেটা বোঝা এবং সেটার থেকে নিজের ভাবনার উদ্রেক করা, এবং সেটা খুব আমার মনে হয় গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস যেটা আরও আমার কাছে একটা জিনিস হয়েছে সবসময়, আর এই যে ফিলোসফি শব্দটা আমরা পড়িনি কেন, আমার মনে হয় ফিলোসফি তো আমাদের প্রত্যেকের আছে। সেটা আমরা এই যে ভাবনা, এই যে আমরা এলিমিনেট করে দিই আইডিয়াস, এই আইডিয়াটা আমি মানবো, এই আইডিয়াটা আমি মানবো না, আমি আইদার ঈশ্বরের এই আইডিয়াটাকে মানবো না হলে ওই আইডিয়াটাকে মানবো। তার মানে কিন্তু আমার অলরেডি একটা ফিলোসফির প্রতি আমার একটা বিশ্বাস তৈরি হলো এবং আমার নিজের একটা ফিলোসফি তৈরি হলো। ওই তুই যেটা বললি যে আমার সঙ্গে আমার ঈশ্বরের কী কানেকশন হবে, একজন শেষে বলেছেন প্রত্যেকের নিজস্ব সঙ্গে ঈশ্বরের তার একটা কানেকশন আছে, সেটাও তার নিজস্ব ফিলোসফি। আমার মনে হয় মনুষ্য জীবনে আমরা যখন জন্মেছি আমাদের মধ্যে ভাবনা চিন্তা আছে, যেটা আমাদেরকে মানুষ হিসাবে, বা এই যে ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলি, যে ভাবনা, যে র্যাশনাল থিঙ্কিং, এই বিষয়টার জন্য আমরা মানুষ হয়েছি। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যখন মানুষ হয়েছি আমাদের এই সংসারটার মধ্যে থাকতে হবে, এবং এই সংসারে সব সময় এরকম কোনো মানুষ নেই যার জীবনে খারাপ কিছু হয়নি, তার মানে দুঃখও আসবে। দুঃখটা মানুষ আজকের দিনে মেন্টাল হেলথ নিয়ে এত কথা হয়, দুঃখটা হ্যান্ডেল করার জন্য ফিলোসফির চেয়ে বড় আশ্রয় আর কিছু হতে পারে না। এটা আমি অনেককেই বলি এবং বারবার বলি যে যখনই দুঃখ হ্যান্ডেল করার দরকার পড়ে তখন আমাদের আইডিয়াগুলো আমাদের ঠিক কি বলছে, আমাদের যে ইন্টারনাল কনভারসেশন, আমাদের যে দুটো সত্তা ভেতরে, আমরা কনফ্লিক্টের মধ্যে বাঁচি, সবসময় দ্বন্দ্ব থাকে, দ্বন্দ্ব মানেই দুটো সত্তা, এবং এই যে ইন্টারনাল কনভারসেশন, এটাই প্রত্যেকটা মানুষের নিজস্ব ফিলোসফি হয়ে দাঁড়ায়। মানে কেউ একটা কাউকে বলে তুই চুপ কর, এটা নর্মাল, মানে আমাদের ভেতরেই এই কথাটা চলে, এবং আমরা একটা পয়েন্টে এসে পৌঁছাই যেখানে ওটা আমাদের নির্যাস হিসাবে সারা জীবন ওইটাই আমরা বহন করে নিয়ে যাব। যেমন আমরা মৃত্যু দেখলে আমাদের একটা পয়েন্টের পর আমরা বুঝতে পারি এটা ন্যাচারাল, এটা নর্মাল, আমরা অনেক বেশি মেনে নিই। তার আগে অবধি বারবার এই প্রশ্নটা করি, এটা কেন হলো, এটা আমার সঙ্গে কেন হলো, নিজের লোক যদি চলে যায়, নিজের মানুষ, তাহলে এই প্রশ্নটা আমরা বারবার করি। কিন্তু ফাইনালি একটা পয়েন্ট আসে যেখানে আমরা বুঝতে পারি মৃত্যুই হলো আসল সত্য বোধহয়। হ্যাঁ, মানে জন্ম একটা মানুষ না, যে কোনো জীব জন্ম নেওয়ার পরে তার যদি একটা মাত্র জিনিস নিশ্চিত থাকে সেটা হচ্ছে সে মারা যাবে। তো একটা পয়েন্টে আমরা এখানে বসি, যত বয়স বাড়ে, যত আস্তে 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 এই পৃথিবীটাকে আমরা আরও বেশি ফিল করি, আরও বেশি বুঝতে পারি, এই যে আমাদের সেন্স দিয়ে দিয়ে প্রত্যেকটা জিনিস এক্সপিরিয়েন্স করতে করতে একটা পয়েন্ট অবধি পৌঁছই, সেখানে বোধহয় আমাদের নিজস্ব দর্শন বা নিজস্ব ফিলোসফি তৈরি হয়। এবং সেটা বোধহয় এই আমরা যেই এপিসোডগুলো করি, আপনারা যেই এপিসোডগুলো দেখে আমাদের অ্যাপ্রিসিয়েট করেন, বোধহয় আমরা প্রত্যেকবারই একটা নতুন নতুন আইডিয়া নিয়ে কিছু প্রশ্ন তৈরি করতে চাই। আর এই প্রশ্নগুলো বাইরে সবাইকে করার চেয়ে নিজেকে করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। সো আজকের এপিসোড একটা দার্শনিক নোটে শেষ করলাম, কারণ আজকের এপিসোডটাই ছিল সফিস ওয়ার্ল্ড, এবং সেটাতে ওয়েস্টার্ন ফিলোসফির অনেকগুলো দিক নিয়ে আমরা কথা বললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমরা প্রত্যেকটা পড়ি। এবং আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হলো মেম্বারশিপ নেওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ, যতজন মেম্বারশিপ নিয়েছেন, এবং যারা নেননি তারা জয়েন বাটনটায় ক্লিক করে অবশ্যই মেম্বার হতে পারেন। এবং সুপার থ্যাঙ্কস বলে একটা বাটন আছে যেখানে প্রেস করে আপনারা আমাদেরকে সাপোর্ট করতে পারেন উইথ
এনিথিং ইউ হ্যাভ ইন মাইন্ড, এনি অ্যামাউন্ট ইউ হ্যাভ ইন মাইন্ড। সো থ্যাংক ইউ ফর লিসনিং। আপনাদের পাশে পেয়ে আমাদের সত্যিই খুব ভালো লাগে। আস্তে 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 করে আমরা একটা নিজেদের ফ্যামিলি তৈরি করছি, একটা বৈঠক ফ্যামিলি তৈরি করছি। আশা করি এই ফ্যামিলিটা আরও বাড়বে, আরও বৈঠককে ছড়িয়ে দিন বিভিন্ন জায়গায়। যাদের এই ধরনের আলোচনা শুনতে ভালো লাগে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তাহলে আজকের এপিসোড এখানে শেষ করছি। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে। তার আগে একটা জিনিস সবসময় বলি আমি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।